ওকে, সো তাহলে আমরা আমাদের ক্লাস স্টার্ট করে আজকে। সো মিটের আগে মূলত আমরা গ্রাফের কিছু প্রবলেম দেখছিলাম। গ্রাফ কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়, গ্রাফ জিনিসটা কি, বা কিছু ছোটখাটো অ্যালগোরিদম গুলা, বেসিক অ্যালগোরিদম, বিএফএস ডিএফএস। সো আজকে আমরা গ্রাফ গুলাই কন্টিনিউ করব, মানে আরো সামনে কয়েকটা ক্লাস। এবং আজকে গ্রাফ দ্বারা আর কি কি এক্সট্রা করা যেতে পারে, বা আর কি কি টাইপের অ্যালগোরিদম হয় গ্রাফের, সেই জিনিসগুলো মূলত আমরা আজকে ফোকাস করব। সো সবার আগে যে অ্যালগোরিদমটা দ্বারা আমরা স্টার্ট করব আজকে, সেটা বলা হয় টপোলজিক্যাল অর্ডারিং, অথবা এটাকে অনেকে টপোলজিক্যাল সর্টিংও বলে। আবার অনেকে এটা শর্ট ফর্ম ইউজ করে, বা যেটাকে টপ সর্ট বলা হয়। সো টপোলজিক্যাল অর্ডারিং বা টপোলজিক্যাল সর্টিং বা টপ সর্ট। সো এটা আজকে আমরা প্রথমে এই প্রবলেমটা দ্বারা শুরু করবো আর কি। সো এখন এটা বুঝতে গেলে আগে আমাদের জানতে হয় যে এই টপ সর্ট ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, বা এই টপোলজিক্যাল অর্ডারিংটা আসলে কি মিন করে। তো এটা বুঝতে গেলে আমরা একটু গল্পের মতো করে ভাবি। আহ এবং ওই গল্পের মতো করে আমরা ধরো টপ সর্টটাকে বোঝার চেষ্টা করি কি মিন করবে। তো ধরো তুমি কোন একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়েছো। সো যেটা হয় যে ইউনিভার্সিটিতে অ্যাডমিট হওয়ার পর ইউনিভার্সিটির ডিগ্রি পাওয়া পর্যন্ত তোমাকে পার্টিকুলার কয়েকটা কোর্স কমপ্লিট করতে হয়। তুমি যদি কোর্সগুলো কমপ্লিট করো, ফাইন, তোমার ডিগ্রি কমপ্লিট হবে। তো এখন ধরো ইউনিভার্সিটি তোমাকে কয়েকটা কোর্স অফার করতেছে। আমি র্যান্ডমলি ধরো কয়েকটা নাম নিচ্ছি, কয়েকটা কোর্সের। ধরো CS 100, CS 200, CS 300, CS ধরো 400, আর CS 500। তো আমি র্যান্ডমলি পাঁচটা কোর্স ধরো বললাম, এবং ইউনিভার্সিটি ধরো তোমাকে বলছে যে তুমি যদি এই পাঁচটা কোর্স কমপ্লিট করে ফেলো, ইন দ্যাট কেস তোমার গ্রাজুয়েশন কমপ্লিট। বাট ওরা তোমাকে কিছু রিকোয়ারমেন্টস দিয়ে দিচ্ছে। রিকোয়ারমেন্টস বলতে কি যে তুমি চাইলেই প্রথম সেমিস্টারে ধরো CS 400 করতে পারবো না। যেটা আমাদের ব্র্যাকেও তো সেম সেম জিনিস, তাই না? যে তুমি আসলে একদম প্রথম স্টেপেই তুমি কিন্তু করে ফেলতে পারবো না CS 100, বা CS ধরো 423 বা 221। তোমাকে আগে 110 করতে হবে, দেন 111 করতে হবে। তার মানে প্রতিটা কোর্সেরই কিছু প্রি রিকুইজিট থাকে, যে এই কোর্সটা করতে গেলে তার আগে কোনো একটা পার্টিকুলার কোর্স করে দেন তোমাকে সামনের কোর্সে যেতে হয়। তো ইউনিভার্সিটিও ধরো তোমাকে বলে দিছে যে আচ্ছা, যে এই কোর্সগুলোর কিছু প্রি রিকুইজিট আছে। যেমন ধরো তোমাকে বলছে যে CS 100 করতে ধরো কোনো প্রিরিকুইজিট নেই, এটা তুমি ইনিশিয়ালি যে কোনো সময় করতে পারবে। বাট ধরো তোমাকে বলে দিচ্ছে যে CS 300, এটা যদি তুমি করতে চাও, তোমাকে আগে 100 শেষ করতে হবে এবং 200 শেষ করতে হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল বলতেছি, যে ধরো 100 এবং 200 দুইটা যদি তুমি শেষ করো, তাহলে তুমি ধরো 300 করতে পারবা। অথবা আবার বলছে যে ধরো 500 যদি করতে চাও, তাহলে আগে 300 করতে হবে। এটা ধরো ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট। এখন এই রিকোয়ারমেন্টটা বা ইউনিভার্সিটি যে যে প্রবলেমটা আমাদের সামনে প্রেজেন্ট করতেছে, এই প্রবলেমটাকে আমরা একটা গ্রাফের প্রবলেম এটাকে কনভার্ট করব। কিভাবে? যেহেতু ইউনিভার্সিটি বলছে 500 যদি তুমি করতে চাও, তাহলে তোমাকে 300 আগে করতে হবে। দ্যাট মিনস 500 এর প্রি রিকুইজিট 300। তাহলে এখানে আমরা একটা ডিরেক্টেড এজ এর মাধ্যমে এই প্রবলেমটাকে আমরা ডিনোট করব। তাহলে 300 থেকে 500 একটা ডিরেক্টেড এজ, এটা কি মিন করবে? এটা মিন করবে যে 500 এর প্রি রিকুইজিট 300। দ্যাট মিনস তুমি 300 কমপ্লিট করতে পারলে তুমি 500 স্টার্ট করতে পারবা, বা 500 কোর্সটা নিতে পারবা। এরকম করে ধরো আরো কিছু প্রিরিকুইজিট আছে। ধরো বলছে যে 300 এর প্রিরিকুইজিট 100। আবার বলে দিছে ধরো 300 এর প্রিরিকুইজিট 200। একটা কোর্সে হইতেই পারে মাল্টিপল প্রিরিকুইজিট। আবার ধরো বলছে যে 400 এর প্রিরিকুইজিট 300। আবার বলছে ধরো 400 প্রিরিকুইজিট 500। তো এরকম করে আমাকে অনেকগুলো প্রিরিকুইজিট বলে দিচ্ছে। আর আমরা ওই প্রিরিকুইজিট থেকে ওই স্টেটমেন্টটাকে বা ওই প্রবলেমটা একটা গ্রাফের প্রবলেমে কনভার্ট করে ফেললাম, বা এটা একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম। এখন কোশ্চেন যে আচ্ছা, এখন একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিট হইলো, তাহলে সে কিভাবে বা কোন অর্ডারে ক্লাসগুলো সে করতে পারে। এখন ধরো তুমি অ্যাডমিট হইলা, তুমি শুরুতে যেটা করতে পারো যে আচ্ছা, শুরুতে তোমার 100 আছে অথবা 200 আছে, যে কোনো একটা ধরো কোর্স করতে পারো। ধরো তুমি শুরুতে CS 100 করলা। এখন 100 যখন তুমি করে ফেললা, এরপর যদি তুমি চাও যে আমি 300 করব, তুমি 300 আসলে করতে পারবে না, কারণ 300 এর জন্য 100 যেমন করতে হবে, সেইভাবে 200টাও তোমার কমপ্লিট করা লাগতো। সো তুমি আসলে ডিরেক্টলি 300 জাম্প করতে পারবে না, তোমাকে আগে 200টা আগে শেষ করতে হবে। সো তুমি ধরো CS 200 করলা,
দেন হচ্ছে আচ্ছা 100 200 শেষ, এখন আমি হচ্ছে 300টা টাচ করতে পারি বা 300টা কমপ্লিট করতে পারি, আমি কিন্তু তখনও 4 5 করতে পারবো না। সো আমি ধরো 300টা কমপ্লিট করলাম। এখন কোশ্চেন হচ্ছে আমি কি 400 কমপ্লিট করতে পারি? না, আসলেই পারি না, বিকজ 400টাও 500 এর উপর ডিপেন্ড করতেছিল বা প্রিরিকুইজিট হিসেবে ছিল। তাহলে আগে আমাকে 500 কমপ্লিট করতে হবে, দেন 500 এর পর এখন আর 400 এর কোনো প্রিরিকুইজিট নাই। দ্যাট মিনস হচ্ছে আমি 400টা কমপ্লিট করতে পারবো। তাহলে এই যে হচ্ছে আমার কাছে এই যে ভার্টেক্স গুলা বা এই যে কোর্স গুলা, এই কোর্স গুলার কিন্তু দেখো একটা ভ্যালিড অর্ডার বা ভ্যালিড অর্ডারিং হচ্ছে আমরা মূলত এখানে বের করতে পারলাম। তো এই যে ভ্যালিড একটা অর্ডার বের করা, এই ভ্যালিড অর্ডারটাকে বের করাটাকেই মূলত আমরা টপোলজিক্যাল অর্ডারিং বা টপোলজিক্যাল হচ্ছে সর্টিং বলি। এখন এই টপোলজিক্যাল অর্ডারিং যেটা, এটা কিন্তু সকল ক্ষেত্রে যে সেম আসবে এমন না। যেমন তুমি নিজেও দেখছো যে যে ফ্রেন্ডের সাথে হয়তো তুমি ফার্স্ট সেমিস্টারে 1 on 0 একসাথে করছো, পরে যে হয়তো তোমরা আর একসাথে কোর্স করোনি, হয়তো তুমি একটা কোর্স আগে করছো, ও হয়তো অন্য কোর্স আগে করছে, সো দুজন কিন্তু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে কোর্স গুলো নিয়ে আগাইছো, বাট তার মানে এই না যে তুমি ভুল বা তোমার ফ্রেন্ড ভুল ছিল, তোমরা দুজনেই কিন্তু ঠিকভাবে আগাইছো, বাট ডিফারেন্ট ওয়েতে আগাইছো। সো একটা গ্রাফের যখন টপোলজিক্যাল অর্ডারিং বের করতে হয় বা তার যখন টপোলজিক্যাল সর্টিং বের করতে হয়, ডাজন্ট মিন যে হচ্ছে এটা সবার অ্যান্সার সেম হইতে হবে বা সবার অর্ডার সেম হইতে হবে, এটা একাধিক অ্যান্সার থাকতেই পারে। কিন্তু ওই জিনিসটা যেটা ভ্যালিড থাকে, মানে ওখানে যাতে ভুল কিছু না হয়, তো তাহলেই হলো। যেমন এই যে গ্রাফটা, এই গ্রাফের কিন্তু আরেকটা ভ্যালিড অ্যান্সার এমন হতে পারতো যে তোমার ফ্রেন্ড হচ্ছে সে ধরো শুরুতেই হচ্ছে 200 করতে চায়, 200 করলে কিন্তু কারো কোনো দোষ নেই, বিকজ 200টা কিন্তু কারোর উপর ডিপেন্ড করতেছে না বা 200 এর কোনো প্রিরিকুইজিট ছিল না। সে ধরো 200 আগে করলো, দেন ধরো 100 করে, দেন বাকি যা যা আছে করার করলো, তাহলে দেখো যে এখানে কিন্তু মিসম্যাচ হইতেই পারে। বাট আলটিমেটলি অ্যাজ লং এজ জিনিসটার মধ্যে কোনো ভুল নাই, ততক্ষণ পর্যন্ত তুমি ইজিলি ভ্যালিড অর্ডার বের করতে পারবা বা সেই জিনিসটার টপোলজিক্যাল অর্ডার বা টপ সর্টটা তুমি বের করতে পারবা। সো এটা হচ্ছে একদম সোজা বাংলায় বা একদমই যে টপ সর্টটা আসলে কি বা টপোলজিক্যাল অর্ডারিংটা কি বা একটা ডিরেক্টেড গ্রাফের টপোলজিক্যাল অর্ডারিংটা কি মিন করা। কিন্তু এখানে কিছু ইন্টারেস্টিং ফিচার আছে, এটা হচ্ছে এখন আমি একটু দেখাই যে এখানে কি কি ইন্টারেস্টিং ফিচার গুলো হচ্ছে পাওয়া যায়। ধরো এবার হচ্ছে আমি একদম ছোট এক্সাম্পল দিচ্ছি, একদমই সিম্পল করে। ধরো হচ্ছে এবার তোমার ইউনিভার্সিটিতে 3টা কোর্স আছে ABC। সো এ আছে, বি আছে, আর হচ্ছে সি আছে। এরকম 3টা কোর্স, এবং তাদের অর্ডারিং গুলো বলা বা কোন কোর্সের প্রিরিকুইজিটটা কি সেটাও বলা। এখন তোমাকে বললো যাচ্ছে এটার একটা টপ সোর্ট তুমি করো বা এটার একটা ভ্যালিড অর্ডার তুমি বের করো। তাহলে তুমি বলবা যে আচ্ছা আমি শুরুতে এ কোর্সটা করবো, বিকজ এর কোনো প্রিরিকুইজিট ছিল না। তারপর তুমি বলতে পারো যে হ্যাঁ এরপর আমি বি কোর্সটা করবো, বিকজ বি এর কোনো প্রিরিকুইজিট নাই। দেন তুমি বলতে পারো যে আচ্ছা বি যখন হয়ে গেল তখন আমি লাস্টে সি কে করতে পারবো, সি কে তুমি আগে এমনও করতে পারতো না, বা সি করতে গেলে তোমার এ এবং বি আগে এমনও কমপ্লিট করা লাগতো। তাহলে তুমি বলতে পারো যে হ্যাঁ এই যে গ্রাফটা তার হচ্ছে একটা ভ্যালিড অর্ডারিং বা টপোলজিক্যাল সর্টিংটা হবে ABC, এই অর্ডারটা। এখন সব ক্ষেত্রে কি আসলে টপোলজিক্যাল অর্ডারিং করা যাবে কি? এটা দেখো, এখন হচ্ছে আমি সেম গ্রাফটাই প্লট করব, জাস্ট একটা এজ কে চেঞ্জ করে দিচ্ছি। এ থেকে বি দিলাম, বি থেকে হচ্ছে সি দিলাম। এবার এই যে A to C এর যে এসটা ছিল, এসটাকে উল্টা করে দিলাম, এটাকে আমি হচ্ছে C to হচ্ছে এ করে দিলাম আর কি। সো হালকা একটু চেঞ্জ করে ফেললাম। এখন আমি যদি তোমাকে বলি যে এখন আমি যে গ্রাফটা প্লট করছি, এই গ্রাফের হচ্ছে তুমি একটা টপোলজিক্যাল অর্ডারিং বা টপোলজিক্যাল সর্টিং হচ্ছে তুমি বের করো। এখন দেখো তুমি যদি বলো যে স্যার আমি এ কোর্সটাকে আগে করব, দেখো এটা কিন্তু করতে পারবে না, বিকজ এ করতে গেলে তোমাকে আগে সি শেষ করে আসতে হবে। তুমি যদি বলো তুমি সি আগে করতে চাও, সি দেখো তুমি করতে পারবে না, বিকজ সি করতে গেলে তোমাকে বি আগে করতে হবে। তুমি যদি বলো বি আগে করবা, সেটাও তুমি করতে পারবে না, বিকজ বি করতে গেলে তোমাকে এ আগে করতে হবে। তাহলে খেয়াল করে দেখছো যে এই যে গ্রাফটা আছে, এই গ্রাফের জন্য কিন্তু তুমি কোনোভাবে কোনো টপোলজিক্যাল অর্ডারিং আসলে বের করতে পারতেছো না বা টপোলজিক্যাল সর্টিং তুমি করতে পারতেছো না, বিকজ তুমি কাউকে দিয়ে শুরু করতে পারবে না। এখন কোশ্চেন আসলে কেন এটা হইলো, মানে বাকি যে গ্রাফ গুলো দেখলাম ওই গ্রাফ অনেক সুন্দর করে একটা অর্ডার বের করতে পারছি, বাট এইখানে আমি কোনোভাবেই অর্ডার বের করতে পারতেছি না বা আমি আমার কোর্স গুলাকে পিক করতে পারতেছি না। এটার কারণটা আসলে কি? কারণটা হচ্ছে এই গ্রাফের মধ্যে হচ্ছে স্পেশাল একটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে সাইকেল আছে এই গ্রাফের মধ্যে। এই যে খেয়াল করে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট্ট করে হচ্ছে একটা সাইকেল হয়ে গেছে, যে এবার যে ভার্টেক্স থেকে শুরু করবা ঘুরে ফিরে আমরা ওই ভার্টেক্সে ফেরত আসতে পারলে ওটাই হচ্ছে আমাদের একটা সাইকেল। তো এই গ্রাফে একটা সাইকেল চলে আসছে। তার মানে যেহেতু এই গ্রাফে একটা সাইকেল আসছে, এই কারণে হচ্ছে আমরা গ্রাফের আলটিমেটলি টপোলজিক্যাল অর্ডারিং বা টপোলজিক্যাল সর্টিং করতে পারতেছি না। তার মানে সাইকেল যদি একটা গ্রাফের মধ্যে থাকে, তাহলে ওই গ্রাফের জন্য কোনোভাবেই তুমি কোনো তার টপোলজিক্যাল অর্ডার বা টপোলজিক্যাল সর্ট যেটা আছে সেটা তুমি বের করতে পারবে না। তো গ্রাফকে হচ্ছে সাইকেল থাকা যাবে না টপ সর্ট বের করতে গেলে, সেটা হচ্ছে খুবই
ইম্পর্টেন্ট একটা ফিচার বলতে পারো টপ সর্টের। সো কোশ্চেনে যদি কখনো এমন থাকে যে একটা গ্রাফ দেওয়া হইলো, যে গ্রাফে ধরো সাইকেল দেওয়া আছে, আর তোমাকে বলা হইলো যে তুমি এটা টপ সর্টটা বের করো, তো তুমি কিন্তু এটা করতে পারবে না, বিকজ যেহেতু গ্রাফের মধ্যে সাইকেল আছে সে কারণে। সো এটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার, যে কখন আসলে আমরা টপ সর্ট করতে পারবো না। সো তার মানে আমি করতে পারবো কখন, বা টপোলজিক্যাল সর্টিং করতে গেলে কি কি প্রপার্টি থাকতে হবে? প্রথম প্রপার্টি হচ্ছে অবশ্যই এবং অবশ্যই গ্রাফটাকে ডিরেক্টেড হতে হবে। এটা হচ্ছে প্রথম প্রপার্টি, যে গ্রাফ ডিরেক্টেড হওয়া লাগবে, বিকজ ডিরেক্টেড না থাকলে তো এই প্রি রিকুইজিটের ব্যাপারটাই আসবে না, যে আমি কোন কোর্সের পর কোন কোর্স করবো আর কি। যদি এটা আনডিরেক্টেড হইতো বা ডিরেকশন না থাকতো, তাহলে তো বোঝাই সম্ভব না যে কাকে আগে করব, কার পরে কার কাছে যাব। সো তার মানে অবশ্যই এটাকে ডিরেক্টেড হইতে হবে টপ সর্ট করতে গেলে। দ্বিতীয় প্রপার্টি হচ্ছে গ্রাফটাকে অবশ্যই এবং অবশ্যই অ্যাসাইক্লিক হইতে হবে। অ্যাসাইক্লিক মানে কি? গ্রাফে কোনো সাইকেল থাকা যাবে না। একটু আগে আমরা যেটা দেখলাম যে গ্রাফে সাইকেল থাকলে কিন্তু তার টপ সর্ট বা টপোলজিক্যাল অর্ডারিং বের করা যায় না। দ্যাট মিনস গ্রাফে সাইকেল থাকা যাবে না। আর 3 নম্বর যে প্রপার্টি আছে সেটা হচ্ছে অবশ্যই এটা একটা গ্রাফ হইতে হবে। মানে তুমি যদি এটাকে গ্রাফের প্রবলেম না করো, তাহলে তো আসলে টপোলজিক্যাল সর্টিং এর প্রশ্ন আসলে আসতেছে না। সো তাহলে এই তিনটা যদি প্রপার্টি থাকে, দ্যাট মিনস এটা যদি একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হয়, ইন দ্যাট কেস কেবলমাত্র এই তিনটা প্রপার্টি যখন ম্যাচ করবে, তখনই কেবলমাত্র তুমি ওই যে গ্রাফটা দেওয়া থাকবে সেই গ্রাফের তুমি টপোলজিক্যাল সর্ট করতে পারবা বা টপোলজিক্যাল অর্ডারিং বের করতে পারবা। এবং এই তিনটাকে শর্ট ফর্ম বলা হয় ড্যাগ। লাইক প্রত্যেকটার হচ্ছে ক্যাপিটাল যে বা ফার্স্ট লেটার যেটা আছে সেটাকে হচ্ছে নিয়ে বলা হয় যে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বা ড্যাগ। তার মানে ড্যাগ হচ্ছে প্রপার্টি, যে প্রপার্টিটা থাকলে কেবলমাত্র আমরা টপোলজিক্যাল সর্টিং, টপোলজিক্যাল অর্ডারিং বের করতে পারি বা টপ সর্ট করতে পারি। সো এটা হচ্ছে আমার টপ সর্ট করতে গেলে সেটার ইনিশিয়াল প্রপার্টিটা যে কোনটা হইতে হবে, সেটাকে ড্যাগ হইতে হবে, দ্যাট মিনস ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হইতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমরা একদম বেসিক প্রপার্টি গুলো দেখলাম, যে হ্যাঁ টপোলজিক্যাল অর্ডারিংটা কি, বা তারপর হচ্ছে টপোলজিক্যাল অর্ডারিং এর কি কি হচ্ছে কন্ডিশন থাকতে হবে, কখন টপসর্ট করতে হবে, টপসর্ট কেমনে করা যায়, সেগুলো অ্যাজ এ হিউম্যান বিং আমরা চোখের হিসেবে দেখলাম। বাট ডেফিনেটলি যখন অ্যালগোরিদম আমরা যেহেতু শিখতেছি, আমাদের তো কোনো একটা অ্যালগোরিদম বলতে হবে বা অ্যালগোরিদম জানতে হবে, যে আচ্ছা অ্যালগোরিদমিক ওয়েতে এটা কিভাবে করা যায়। লাইক চোখের দেখা হয়তো আমরা হিউম্যান বিং হিসেবে বলতে পারি, বাট অ্যালগোরিদম করে জিনিসটাকে হচ্ছে আমাদের জানতে হবে যে এটার অ্যালগোরিদমটা আসলে কেমন। সো আমরা এখন তাহলে একটু টপ সর্টের অ্যালগোরিদমটা দেখি, যেটা খুবই সহজ, একদমই ছোট, যে টপ সর্ট আসলে কিভাবে করা যেতে পারে। তো টপোলজিক্যাল সর্টিং করতে গেলে অনেকগুলো মেথড আছে। লাইক একটা সিম্পল হচ্ছে একটা মেথড আছে, সেই সিম্পল মেথডটা কি, এটা হয়তো অনেকে হচ্ছে মাথায় আইডিয়াও চলে আসে এটা খুব ইজিলি কিভাবে করা যেতে পারে। সেটা হচ্ছে আমরা টপোলজিক্যাল সর্টিং যখন করব, আমরা মূলত দুইটা স্টেপে হচ্ছে খুব ইজিলি এটা করে ফেলতে পারি। আমার ফার্স্ট স্টেপটা হবে, আমরা ভার্টেক্স পিক করব, পিক ভার্টেক্স ইন ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। সো আমরা প্রথমে যেটা করব, এমন হচ্ছে ভার্টেক্স গুলা পিক করব যে ভার্টেক্স এর ইন ডিগ্রি হচ্ছে 0। এখন অনেকের হয়তো মনে নেই ইন ডিগ্রিটাকে, আমি যদি একটু মনে করে ফেলি, যে আমাদের গ্রাফের ইন ডিগ্রি যেটা ছিল সেটা হচ্ছে গ্রাফে ইনকামিং কয়টা এজ আছে ওটাই হচ্ছে গ্রাফের ইন ডিগ্রি। ধরো একদম ছোট, আমি যদি একটু গ্রাফের কথা বলি, একটু আগে হয়তো আমাদের একটা গ্রাফ ছিল এমন। সো এই যে গ্রাফটা আমার ছিল, তো ইন ডিগ্রি মিন করে ইনকামিং এজ কয়টা ছিল, আর আউট ডিগ্রি হচ্ছে আউটগোয়িং এজ কয়টা। যেমন এখানে যে গ্রাফটা, এই গ্রাফের ইন ডিগ্রি হচ্ছে 0, এ ভার্টেক্স এর ইন ডিগ্রি 0, বিকজ দেখো এতে কোনো ইনকামিং এজ নাই। আবার এর আউট ডিগ্রি হচ্ছে 2। তোমাকে যদি বলে বির ইন ডিগ্রি কত, বির ইন ডিগ্রি হচ্ছে 1, বিকজ বিতে একটা ইনকামিং এজ আছে। সেম ভাবে সি এর ইনকামিং ইন ডিগ্রি হবে 2, বিকজ সি তে হচ্ছে কিন্তু দুইটা ইনকামিং এজ ছিল। তো এটাই আর কি ইন ডিগ্রি। ইন ডিগ্রি মিন করা যে ইনকামিং এজ কয়টা, এটা জাস্ট ইন ডিগ্রিটা বোঝানোর জন্য বলা আর কি। সো তাহলে আমরা বুঝলাম আমাদের এমন এমন ভার্টেক্স গুলাকে পিক করতে হবে ফার্স্টে, যে ভার্টেক্স এর ইন ডিগ্রি হচ্ছে 0। সো আমরা ফার্স্টে ওই ভার্টেক্সটাকে পিক করব। তোমার মাথায় আসতে পারে কেন ইন ডিগ্রি 0 কে পিক করতেছি, কারণ যে ভার্টেক্স এর ইন ডিগ্রি 0, ওই ভার্টেক্স এরই কিন্তু তার মানে কোনো প্রি রিকুইজিট ছিল না, এই কারণে তার কিন্তু কোনো ইনকামিং এজ নাই। সো দ্যাটস ওয়াই আমরা ওই ভার্টেক্সটাকে আগে পিক করব, বা ওই কোর্সটাকে আমরা আগে পিক করব। আচ্ছা, এরপর আমরা কি করব? এরপর হচ্ছে যে ভার্টেক্সটাকে তুমি পিক করলা বা যে কোর্সটাকে তুমি পিক করলা, সেটাকে হচ্ছে আমরা ডিলিট করে ফেলবো, এবং ওই ভার্টেক্স এর অ্যাডজাসেন্ট যে এজ গুলা ছিল, সেই অ্যাডজাসেন্ট এজ গুলাকেও হচ্ছে আমরা ডিলিট করে দিব আর কি। তাহলে যেটা হবে যে যে ভার্টেক্সটাকে তুমি ডিলিট করলা, দ্যাট মিনস হচ্ছে ওই কোর্সটাকে তুমি কমপ্লিট করে ফেলছো,
এবং তার অ্যাডজেসেন্ট এজ গুলাকে ডিলিট করা মানে ওই কোর্সের সাথে হচ্ছে বা তোমার যে প্রিরিকুইজিট গুলো ছিল সেই প্রিরিকুইজিট গুলোকেও তুমি সরাই ফেলতেছো, কারণ ওই কোর্স যেহেতু করে ফেলছো তার মানে এখন আর প্রিরিকুইজিটটা নাই। লাইক তুমি যখন 220 করে ফেললা তখন কিন্তু আর তোমার 221 করতে আর কোনো বাধা নেই, বিকজ তুমি 220 কমপ্লিট করে ফেলছো, ওটাকে ডিলিট করা যাচ্ছে আর কি। তো ব্যাপারটা extra এরকম। এবং এই দুইটা স্টেপ পারফর্ম করার মাধ্যমে ইজিলি আমরা যে কোনো গ্রাফের আসলে টপোলজিক্যাল অর্ডারিংটা বের করে ফেলতে পারি আর কি। তাহলে চলো একটা সিমুলেশন আমরা দেখি যে আসলে আদৌ এটা ভ্যালিড হিসেবে কাজ কিভাবে করতে পারে বা করবে কিনা। তাইলে হচ্ছে আমরা ফার্স্ট একটা র্যান্ডম একটা গ্রাফ নিই, যে গ্রাফের জন্য হচ্ছে আমরা টপ সর্টটা করবো। ধরো কিছু ভার্টেক্স আছে ই, এফ, তারপর ধরো আছে এ, ই থেকে ধরো এতে একটা এজ, এফ থেকে এখানে একটা এজ, তারপর ধরো আছে ই টু বি, বি টু সি, তারপর হচ্ছে ধরো সি টু ডি, আবার ধরো দেওয়া আছে এফ টু ডি। তো এইটা হচ্ছে ধরো আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, এবং আমরা এই গ্রাফে যেটা করব যে টপোলজিক্যাল অর্ডারিং বা তার টপ সর্টটা হচ্ছে বের করবো, জাস্ট আর কিছু না। তাহলে আমরা যদি টপ সর্টটা হচ্ছে এই গ্রাফের আগে বের করি, ইন দ্যাট কেস আমাদের কাজ কি ছিল? কাজ ছিল খুবই সহজ। তো আমরা এমন ভার্টেক্স পিক করবো আগে যার ইন্টিগ্রি জিরো ছিল। তাহলে দেখি যে আমাদের মেইন গ্রাফে কোন ভার্টেক্স এর ইন্টিগ্রি জিরো আছে। সো আমাদের গ্রাফে আমরা দেখতে পারতেছি ইন ডিগ্রি জিরো এমন দুইটা ভার্টেক্স আছে, একটা ভার্টেক্স হচ্ছে ই আর একটা ভার্টেক্স হচ্ছে এফ। তো তুমি যে কোনো একটা র্যান্ডমলি পিক করতে পারবে, এখানে কোনো সমস্যা নেই। তাহলে ধরো আমরা হচ্ছে যে কোনো একটা ভার্টেক্স আগে নিই, ধরো আমরা আগে এফ কে নিলাম, কারণ এফ এর দেখতে পারতেছি ইন ডিগ্রি জিরো। তুমি চাইলে প্রথমে ই কেও নিতে পারতো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এফ কে পিক করলাম। এখন এই যে এফ কে পিক করে আমরা এখানে লিখলাম আর কি। তো এরপর আমাদের কাজ ছিল যে যে ভার্টেক্সটাকে তুমি পিক করবা তাকে ডিলিট করবা এবং তার অ্যাডজেসেন্ট এজ গুলোকেও ডিলিট করে দিবা। ওকে, তাহলে হচ্ছে আমরা এফ কে পিক করে এফ কে ডিলিট করলাম, মানে জাস্ট এখানে আমি একে, আর এফ এর অ্যাডজেসেন্ট এজ দেখো দুইটা ছিল, একটা এফ টু ডি, ওটাকে ডিলিট করতেছে, আর একটা হচ্ছে এফ টু এ, এটাকেও ডিলিট করতেছে। ফাইন, সো আমরা হচ্ছে ভার্টেক্স পিক করছি এফ, এবং সেই ভার্টেক্স এবং তার অ্যাডজেসেন্ট এজ গুলোকে ডিলিট করলাম। যেটা বললাম আগে, যেহেতু তুমি অলরেডি এই কোর্সটা কমপ্লিট করে ফেলছো, তার মানে ফিউচারে আসলে এই কোর্সটার তোমার দরকার নাই, এবং তার সাথে যে প্রিরিকুইজিট গুলো ছিল সেগুলোর আসলে দরকার নেই। এই কারণে আমরা ভার্টেক্সেস দুইটাকেই হচ্ছে ডিলিট করে ফেলি। আচ্ছা, এরপর আমরা দেখবো যে কোন ভার্টেক্স এর ইন্টিগ্রি জিরো আছে এর পরের স্টেপে। তো এখন আমরা দেখতে পারতেছি এর ইন্টিগ্রি ওয়ান, সবারই মোটামুটি ওয়ান, খালি ই এর হচ্ছে জিরো আছে, বিকজ এর কোনো ইনকামিং এজ নাই। সো তার মানে, আচ্ছা আমি মনে হয় এখানে এফ দিয়ে এফ লিখে ফেলছি, হ্যাঁ। সো তার মানে আমি হচ্ছে এখানে ই যেটা, ইটাকে হচ্ছে পিক করব। সো এরপর আমি হচ্ছে ই যে ভার্টেক্সটা সেটাকে হচ্ছে পিক করলাম। ইকে পিক করলে ই ভার্টেক্সটা ডিলিট যাবে, এবং এর সাথে যে অ্যাডজেসেন্ট এসজি গুলো ছিল সেগুলোকে আমরা ডিলিট করলাম বা হচ্ছে সরাই ফেললাম। ওকে, এরপর আমাকে দেখতে হবে ইন্টিগ্রি জিরো কার আছে। এরপর আমরা দেখতে পারতেছি এ এর ইন্টিগ্রিও জিরো, আবার বি এর ইন্টিগ্রিও জিরো। তো যে কোনো একটা পিক করি আমরা, ধরো আমরা এটাকে পিক করলাম, তাহলে এ কে এরপর পিক করলাম, তাহলে এ কে ডিলিট করবে এবং এর অ্যাডিশন এইচ গুলো ডিলিট করবে। এখন এজ ছিল না, দ্যাট মিনস শুধু একে ডিলিট করলেই হবে। এরপর দেখবো কার ইন্টিগ্রি জিরো আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বি এর ইন্টিগ্রি জিরো, কারণ বি এর কোনো ইনকামিং এজ নাই, তাহলে বি কে নিলাম এবং বি কে ডিলিট করলাম, তার অ্যাডিশন এজ গুলো ডিলিট করে দিলাম। এরপর আমার কাছে ইনকাম ইন্টিগ্রি জিরো আছে সি এর, বিকজ সি এর কোনো ইনকামিং এজ নাই, সি কে পিক করলাম এবং সি এর অ্যাডজেসেন্ট গুলো ডিলিট করলাম। এরপর আমার কাছে ফাঁকা পড়ে আছে ডি, ডি যেটা আছে ডিটাকে পিক করলাম। তাহলে এই যে আমার পার্টিকুলার যে গ্রাফটা দেওয়া ছিল সেই গ্রাফের একটা টপোলজিক্যাল অর্ডারিং বা একটা ভ্যালিড অর্ডারিং হইতে পারে এফ ই এ বি সি ডি। সো এটা হচ্ছে এই গ্রাফের একটা টপোলজিক্যাল সর্টিং বা টপোলজিক্যাল অর্ডারিং। যেটা বললাম অ্যান্সার কিন্তু ডিফারেন্ট আসতে পারে, লাইক তুমি যদি হচ্ছে ডিফারেন্ট ওয়েতে তাদেরকে পিক করো। যেমন আমি কিন্তু শুরুতে এফ পিক করছি, কেউ যদি শুরুতে ই পিক করতো, বিকজ ইর ইন্টিগ্রিও জিরো ছিল, স্টিল তারটাও ঠিক আছে। সো অ্যান্সার সেম হবে এমন না, অ্যান্সার একাধিক আসতে পারে, বাট ওটা ভ্যালিড থাকলেই হচ্ছে। ওকে, সো এই হচ্ছে মূলত আমাদের টপ সর্ট হচ্ছে করে, এবং এটা হচ্ছে আমরা একদম কি বলা যায় বেসিক আইডিয়াটা হচ্ছে দেখলাম যে সিম্পল সলিউশনে কিভাবে করা যায়। মজার বিষয় হচ্ছে টপোলজিক্যাল সর্ট যেটা, এটাকে ডিএফএস এর মাধ্যমে হচ্ছে করা যায়। আমরা যে ক্লাসে পড়ছিলাম যে স্টার্ট টাইম থাকে ফিনিশ টাইম থাকে, ওভাবে হচ্ছে ডিএফএস এর মাধ্যমে মূলত আমরা টপোলজিক্যাল অর্ডারিং বা টপোলজিক্যাল সর্টিং হচ্ছে করতে পারি। তো আমরা একটু হচ্ছে ওই মেথডটাও দেখবো যে ডিএফএস এর মাধ্যমে কিভাবে করা যায়। তার আগে হচ্ছে এক কাজ করি, এটাকে আমরা সেভ করে রাখি যে আমাদের অ্যান্সারটা কেমন আসছিল। যদি এটা ম্যাটার করে না, বাট তারপর। সো এখন হচ্ছে তাহলে এক কাজ করি, আমরা আমাদের ডিএফএস এর মাধ্যমে আমরা দেখবো যে ডিএফএস এর মাধ্যমে কিভাবে হচ্ছে টপোলজিক্যাল অর্ডারিং করা যায়। সো ডিএফএস এর ক্ষেত্রে আমাদের টপোলজিক্যাল অর্ডারিং এর নিয়ম হচ্ছে এখানেও দুইটা স্টেপ আগের মতোই, এবং এটা আরো ইজি আর কি।
সেটা হচ্ছে এবার আমাকে ডিএফএস স্টার্ট করতে হবে ফ্রম এনি র্যান্ডম ভার্টেক্স। তো তুমি যে কোনো একটা র্যান্ডম ভার্টেক্স পিক করবা, কোনো ধরা বাঁধা নেই। যে কোনো একটা ভার্টেক্স থেকে হচ্ছে ডিএফএস কে আমরা শুরু করব। ডিএফএস কোনটা ছিল, যেটা আমরা স্টার্ট টাইম ফিনিশ টাইম বের করতাম, ওইটা হচ্ছে আমাদের ডিএফএস অ্যালগরিদমটা ছিল। আচ্ছা, সো প্রথমে হচ্ছে আমরা যে কোনো র্যান্ডম ভার্টেক্স থেকে আমরা ডিএফএস টা শুরু করব। আর সেটা করার পর এরপর আমাদের কাজ হবে এইটাকে সর্ট করে ফেলা, বা আমরা হচ্ছে ভার্টেক্স গুলোকে সর্ট করব ডিসেন্ডিং অর্ডারে অ্যাকর্ডিং টু দেয়ার ফিনিশ টাইম। সো আমরা যখন প্রথম স্টেপে যখন অলরেডি রিএফএস টাকে ব্যবহার করে ফেলছি যে কোনো র্যান্ডম ভার্টেক্স এর উপর, এরপর তো তুমি হচ্ছে রিএফএস অ্যাপ্লাই করার কারণে স্টার্ট টাইম ফিনিশ টাইম গুলো অলরেডি পেয়ে যাবা। সো পেয়ে যাওয়ার পর এরপর হচ্ছে আমাদের ভার্টেক্স গুলোকে সর্ট করতে হবে ডিসেন্ডিং অর্ডারে, মানে বড় থেকে ছোট আর কি, হাই টু লোতে আমরা যাব এবং ফিনিশ টাইম অনুযায়ী তাদেরকে আমরা সর্ট করবো। লাইক যেটার ফিনিশ টাইম বড় তাকে আমরা আগে পিক করব, তারপরেরটাকে পরে। So এই অর্ডারে হচ্ছে যদি আমরা যাই, তাহলে এখানেও আমরা একটা ভ্যালিড অর্ডার হচ্ছে পেয়ে যাবো আর কি, বা টপোলজি গুলো অর্ডারিং হচ্ছে পেয়ে যাবো। সেটা হচ্ছে ডিএফএস মেথডে হচ্ছে করা। তাহলে চলো এই মেথডটা একটু আমরা দেখে ফেলি। মানে তুমি পরীক্ষা আসলে যে কোনো মেথড ইউজ করতে পারো, এখানে কোনো ধরা বাঁধা নেই, জাস্ট আমি শিখাচ্ছি আর কি যে এটা দুই মেথডেই করা যায়। তাহলে আমরা সেম ওই গ্রাফটা হচ্ছে আরেকটা নেই, বা সেম গ্রাফটাই নিয়ে আসলে। স্যার জি। স্যার ডিসেন্ডিং অর্ডার এটা কি মানে যেটার টাইমটা ছোট সেটাকে নিব নাকি যেটার বড় সেটাকে নিব? ডিসেন্ডিং অর্ডার মানে কি বড় থেকে ছোট যাওয়া না? জি স্যার। হ্যাঁ, তাহলে ওটাই, বড় থেকে ছোট দিয়ে আমরা যাবো, আমি ওটাই বললাম, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোটতে যাওয়া। ওকে স্যার। ওকে। আচ্ছা, তাহলে আমরা ওই সেম যে গ্রাফটা আছে সেম গ্রাফটা কি হচ্ছে আরেকবার নেই। সো আমার ই আছে, এফ আছে, এরকম ছিল। দেন ই থেকে হচ্ছে মনে হয়, হ্যাঁ, বি ছিল, বি থেকে সি ছিল, সি থেকে ডি ছিল, আবার এফ, যেটা এফ থেকে ডি ছিল, সেরকম আর কি। যাই হোক, এখন আমরা হচ্ছে আমাদের ডিএফএস মেথডটা দেখবো যে ডিএফএস এ কিভাবে টপ সর্ট করে। সেটা হচ্ছে যে আমরা র্যান্ডম যে কোনো ভার্টেক্স থেকে ডিএফএস শুরু করি। তাহলে তাহলে আমরা যে কোনো একটা দিয়ে শুরু করি। আমরা ই থেকে শুরু করলাম, তুমি যে কোনো থেকে শুরু করতে পারো, কখনো ভুল অ্যান্সার আসবে না, যদি নিচে না ভুল করো আর কি। ইন দ্যাট কেস তাহলে ই থেকে শুরু করতেছি, হ্যাঁ, স্টার্ট টাইম দ্বারা। তাহলে ই থেকে আমরা শুরু করলাম, ই স্টার্ট টাইম হচ্ছে 1। আর আমি তাড়াতাড়ি করে ফেলতেছি যেহেতু এটা খুব ইজি জিনিস। ই থেকে এ যাওয়া যায়, বি যাওয়া যায়, আমি ধরো বি তে গেলাম, তাহলে বি এর স্টার্ট টাইম হবে 2, যেটা বললাম। তুমি চাইলে এতেও যেতে পারতো, বি থেকে সি থেকে যাওয়া যাচ্ছে, সি তে গেলাম, সি স্টার্ট টাইম হলো 4। সি থেকে ডি তে যাওয়া যায়, তাহলে ডি তে গেলাম, ডি এর স্টার্ট টাইম হলো 3 থেকে 4। ডি থেকে হচ্ছে কোথাও আর যাওয়া যাচ্ছে না, দ্যাট মিনস ডি কে আমার ফিনিশ করতে হবে। সো ডি কে আমরা ফিনিশ করলাম 5 নাম্বার টাইম স্ট্যাম্পে। আর ডি টা আসছিল সি এর কাছ থেকে। সো সি থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, সি কে ফিনিশ করতে হবে 6 নাম্বার টাইম স্ট্যাম্পে। দেন বি তে ব্যাক করলাম, বি থেকেও দেখতেছি কোথাও যাওয়া যাচ্ছে না, দ্যাট মিনস এটাকে ফিনিশ করতে হবে 7 নাম্বার টাইম স্ট্যাম্পে। ইতে ব্যাক করলাম, ই কে কিন্তু ফিনিশ করার প্রয়োজন নাই, বিকজ ই থেকে আসলে সামনে আরো যাওয়া যায়, যেমন ই থেকে হচ্ছে হেতে যাওয়া যায়। দ্যাট মিনস এটাকে হচ্ছে আমরা তাহলে স্টার্ট করতে পারি 8 নাম্বার টাইম স্ট্যাম্পে। এ থেকে কোথাও পৌঁছানো যাবে না, বিকজ এতে আসলে কোনো আউটগোয়িং এজ নাই এমন। সো একে আমাকে সাথে সাথে ফিনিশ করতে হবে 9-এ। এ আসছে ই এর কাছ থেকে, ই থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, দ্যাট মিনস ই কে হচ্ছে আমরা এখন কমপ্লিট করে দিতে পারি 10-এ আর কি। এবং এখন আর কোনো ওয়ে নেই। সো এখন স্টিল আমরা দেখতে পারতেছি যে আমাদের ফুল গ্রাফে এখনো স্টিল এমন কোনো এমটি ভার্টেক্স আছে যে ভার্টেক্সটা এখনো ভিজিটেড হয়নি। তো এমন যদি কোনো ভার্টেক্স থেকে যেটা ভিজিটেড না, তাকে দিয়ে আবার আমাদেরকে শুরু করতে হয়, এটা হচ্ছে রুল। সো যেহেতু এখন এফ কে আমরা আনটাচড অবস্থায় রাখছি, তাহলে এফ কে দ্বারা আবার আমাকে শুরু করতে হবে। সো আমরা ফাইনাল 10 পর্যন্ত গেছিলাম, 10 টাইম স্ট্যাম্প পর্যন্ত, তাহলে এফ কে আমাকে শুরু করতে হবে 11 নাম্বার টাইম স্ট্যাম্পে। আর এফ থেকে এমন কোথাও যাওয়া যাবে না, বিকজ সবার কাজই হয়ে গেছে, দ্যাট মিনস এফ কে তোমাকে সাথে সাথে ফিনিশও করে দিতে হবে 12 নাম্বার টাইম স্ট্যাম্প। ওকে, সো তাহলে আমরা হচ্ছে গ্রাফের র্যান্ডম কোন একটা ভার্টেক্স থেকে আমরা জাস্ট ডিএফএ স্টার্ট করছি, এবং তার স্টার্ট করে হচ্ছে তার স্টার্ট টাইম ফিনিশ টাইম গুলো হচ্ছে বের করে ফেলছে, যেখানে সবগুলো ভার্টেক্সই সামহাউ ভিজিটেড হয়েছে একটা অর্ডারে। এখন আমাদের সেকেন্ড টাস্কটা কি ছিল, যখন তুমি ডিএফএস টা অ্যাপ্লাই করে শেষ করে ফেলবা, তোমাকে হচ্ছে ভার্টেক্স গুলাকে সর্ট করতে হবে ডিসেন্ডিং অর্ডারে, এবং আমাদেরকে সর্ট করার সময় ফিনিশ টাইম অনুযায়ী সর্ট করতে হবে। সো স্টার্ট টাইম যেটাই হোক না কেন, আমরা যেটার ফিনিশ টাইম বড় সেটাকে আগে পিক করবো, দেন আস্তে আস্তে ছোটোর দিকে যাবো, এইভাবে আমরা অর্ডারটা বলবো। তাহলে আমরা যদি খেয়াল করি যে আমাদের সব থেকে বড় বা হাইস্ট ফিনিশ টাইমটা কার ছিল, হাইস্ট ফিনিশ টাইমটা ছিল এফ এর। আমরা দেখতে পারতেছি যেহেতু 12 ওর ফিনিশ টাইম। তারপর হাইস্ট ফিনিশ টাইম হচ্ছে 10 ইয়ার, তাহলে ই আসবে সেকেন্ডে।
তারপর হাইস্ট ফিনিশ টাইম আছে হচ্ছে এ, বিকজ 9। সো এ হচ্ছে আমার 9। তারপর হাইস্ট ফিনিশ টাইম হচ্ছে বি এর, বিকজ বি হচ্ছে 7। বি হচ্ছে 7। তারপর হাইস্ট ফিনিশ টাইম আছে সি 6 আর ডি 5। তার মানে তারপর আসবে হচ্ছে সি এবং তারপর আসবে হচ্ছে ডি। তাহলে এই হচ্ছে তাদের হাইস্ট ফিনিশ টাইম অনুযায়ী যখন আমরা সর্ট করলাম, তখন এইখানে হচ্ছে আমরা তার একটা টপোলজিক্যাল অর্ডার এবং বা একটা টপোলজিক্যাল সর্ট যেটা আছে সেটা হচ্ছে আমরা আসলে বের করতে পারলাম। সেটা হচ্ছে ডিএফএস মেথড, যেটা ডিএফএস মেথডের মাধ্যমে কোনো একটা পার্টিকুলার গ্রাফের হচ্ছে টপ সর্ট হচ্ছে বের করা। তো ডিফারেন্ট একটা মেথড যেটা খুব আসলে ইজিলি করা যায় আর কি। এবং খেয়াল করে দেখো যে আমাদের আগের যে এক্সাম্পলটা ছিল ওই এক্সাম্পলের যে অ্যান্সারটা, এই এক্সাম্পলের অ্যান্সারটা সেম আসছে বিকজ আমি ইচ্ছা করে এভাবে রাখছি আর কি, যাতে সেম আসে তোমাদেরকে দেখানোর জন্য যে আসলে ম্যাথ দুইটার কোনোটাই ভুল না, দুইটা হচ্ছে তুমি সেম ভাবে করতে পারবে। তো এখানে হচ্ছে আমাদের যে অ্যান্সারটা আসছিল, এখানে আমাদের একই অর্ডার অ্যান্সারটা আসছে। বাট যেটা বললাম যে তুমি যদি ডিফারেন্ট দিকে যেতা, হয়তো অর্ডারটা ডিফারেন্ট আসতেই পারে। So এখানে ভুল কোনো কিছু নেই, জাস্ট অ্যান্সারটা ডিফারেন্ট হবে, অর্ডারটা ডিফারেন্ট হবে, বাট অ্যান্সার ঠিকই থাকবে। মানে আমি যেমন শুরুতে ই থেকে ইচ্ছা করে বি তে গেছি, তুমি যদি এতে যাইতো হয়তো অর্ডারটা ডিফারেন্ট আসতো, বাট ভুল কিছু আসলে আসতো না। তো এইভাবে হচ্ছে আমরা একটা গ্রাফের ইজিলি টপোলজিক্যাল অর্ডার বা টপ সর্ট যেটা সেটা হচ্ছে বের করতে পারি। লাইক খুবই ছোট একটা কনসেপ্ট। লাইক কোশ্চেন গুলো কেমন হইতে পারে, একটা স্টোরি টাইপের, মানে যেখানে তুমি বুঝতেই পারবা, হইতে পারে এরকম একটা ইউনিভার্সিটির একটা স্টোরি দিয়ে দিবে, ওখান থেকে তুমি বুঝতে হবে যে আচ্ছা এখানে টপ সর্ট আমাকে করা লাগবে। লাইক যেখানে হচ্ছে একটা কাজের পর একটা কাজ করতে হয়, সো ওই টাইপের একটা ব্যাপার। যে তুমি ক্লাস 10-এ যখন পড়বা, 9 শেষ করে 10-এ যেতে পারবা, তো এমন কোন একটা আইডিয়া তোমার কাছে হিন্টস দেওয়াই থাকবে, ওখান থেকে তোমাকে বুঝতে হবে টপ সর্ট তোমাকে করা লাগবে আর কি। এবং সিমুলেশন দেখলে যে অনেক বেশি আসলে ইজি অ্যাকচুয়ালি। এবং মজার বিষয়, এই গ্রাফের এখন যা যা দেখবা সবকিছু খুব ইজিলি করা যায়, লাইক কনসেপ্ট গুলো অনেক সহজ হবে এবং মোটামুটি ভালো ইজিলি আসলে করা যাবে। এবং একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে দিলেই যে ধুমধাম আমরা টপ শট করবো এমন না, আমাদের এই সাইকেলের ব্যাপারটা মাথায় রাখতে হবে যে সাইকেল আছে কিনা সেটা বুঝতে হবে। সাইকেল থাকলে হচ্ছে আমরা আসলে টপ শট করতে পারি না, বা কোনো ভ্যালিড অর্ডার আমরা বের করতে পারবো না, সেটাও মাথায় রাখতে হবে আর কি। যাই হোক, so এটা ছিল হচ্ছে আমার টপোলজিক্যাল অর্ডারিং বা টপোলজিক্যাল সর্টিং কিভাবে করতে হয় সেই কনসেপ্টটা আর কি। ঠিক এটার মতো আমরা আরেকটা হচ্ছে কনসেপ্ট দেখবো, বা ছোট্ট একটা হচ্ছে অ্যালগোরিদম দেখবো। এটাকে বলা হয়, এটাও গ্রাফের একটা প্রবলেম, এটাকে বলা হয় স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস। সো একটা গ্রাফের হচ্ছে কিছু স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট থাকে ডিরেক্টেড গ্রাফের, সেটা হচ্ছে কিভাবে বের করা যায়, বা এই স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কি মিন করে সেই ব্যাপারটা কি, এটা হচ্ছে আমরা একটু দেখবো। ওকে, সো এটা তাহলে আগে আমরা একটু ডেফিনেশনটা দেখি যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট জিনিসটা আসলে কি। তারপর হচ্ছে এটার আমরা যাবো যেখানে কি কি আছে। সো এটা শর্ট ফর্মকে আমরা ধরো এসসিসি বলতেছি, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। এটার একদম নর্মাল ওয়েতে যদি আমরা বলি, যেটা ডেফিনেশনটা হচ্ছে এমন যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট ইজ এ ডিরেক্টেড subgraph where there is a path between each pair of vertices. সো ইচ পেয়ার অফ ভার্টিসেস, এটা হচ্ছে বলতে পারি আমরা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট যেটা, সেটার হচ্ছে ডেফিনেশনটা। সো প্রথমত স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট যেটা হবে সেটা হচ্ছে একটা ডিরেক্টেড সাবগ্রাফ হবে। দ্যাট মিনস প্রথম কথা হচ্ছে এটা একটা ডিরেক্টেড গ্রাফ হবে, মানে ডিরেকশন থাকবে ঠিক এই টপ সর্টের মতো, এখানেও যেমন ডিরেক্টেড হওয়া লাগতো ওরকম। এবং কম্পোনেন্ট গুলা নর্মালি মোস্ট অফ দ্য কেসে সাবগ্রাফ হবে। ফুল গ্রাফও হইতে পারে, ওটা ডিসকাশন আমি পরে করবো, বাট বলতে পারো হচ্ছে এটা সাবগ্রাফই হবে মোস্ট অফ দ্য টাইম। আর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যে ওয়ার দেয়ার ইজ এ পাথ বিটুইন অল পেয়ার অফ ভার্টিস, ইচ পেয়ার অফ ভার্টিসেস বা অল পেয়ার অফ ভার্টিসেস। সো একটা সিঙ্গেল কম্পোনেন্টে যে ভার্টেক্স গুলা থাকবে, তাদের সবার সাথে সবাই নিজেরা কানেক্টেড থাকবে, বা তাদের একজন থেকে আরেকজন জায়গায় পৌঁছানো যাবে আর কি, এরকম একটা অপশন থাকতে হবে আর কি। আমি একটা তাহলে এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে হয়তো আর কি ডেফিনেশনটা একটু ক্লিয়ার হবে যে আসলে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টটা কি মিন করে। লাইক ডেফিনেশন থেকে হয়তো বোঝানো একটু হার্ড। সো তাহলে আমি হচ্ছে একটা গ্রাফ ড্র করি, যেখান থেকে আমরা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কাকে বলে সেটা বুঝতে পারবো। তাহলে আমি একটা বড় একটা গ্রাফ ড্র করতেছি। ধরো আম, ধরো এখানে এ আছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ধরো হচ্ছে ডি, আবার হচ্ছে ধরো সি থেকে যাওয়া যাচ্ছে ধরো ইতে, ই থেকে ধরো যাওয়া যাচ্ছে এফ এ, এফ থেকে ধরো যাওয়া যাচ্ছে জি তে, আবার জি থেকে ধরো যাওয়া যাচ্ছে এইচ এ, আবার ডি থেকে ধরো হচ্ছে এখানে বাকি ছিল সেটা দিয়ে দিলাম।
তো আমি হচ্ছে মোটামুটি একটা ডিরেক্টেড গ্রাফ ড্র করছি, যেখানে অনেকগুলো ভার্টেক্স আছে, এ থেকে শুরু করে এইচ এইচ পর্যন্ত। তো আমরা এখন আগে শিখবো, আমরা কোনো এখন অ্যালগোরিদম শিখবো না, আমরা আগে শিখবো যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কি মিন করে, বা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট ব্যাপারটা কি। তো কম্পোনেন্ট মানে আমরা এখন দেখবো যে এই গ্রাফের ভার্টেক্স গুলা কে কোন কম্পোনেন্টের মধ্যে আছে সেটা। So আমরা আগে দেখবো কম্পোনেন্ট নাম্বার ওয়ান বা এক নাম্বার কম্পোনেন্টের মধ্যে আমরা কোন কোন ভার্টেক্স গুলাকে রাখতে পারি। যেমন ধরো একদম বাম থেকে যদি আমরা শুরু করি, এ ভার্টেক্সটাকে ধরো হচ্ছে কম্পোনেন্ট ওয়ান এর মধ্যে রাখলাম। আচ্ছা, এখন প্রশ্ন আসে যে এই যে প্রথম কম্পোনেন্টটা আছে, এই প্রথম কম্পোনেন্টের মধ্যে আমি কি বিটাকেও রাখতে পারতেছি কিনা। এখন একটা দুইটা ভার্টেক্সরা তখনই তারা আসলে সেম কম্পোনেন্টের মধ্যে থাকবে, তখনই যখন আমাদের ডেফিনিশন বলছিল যে দেয়ার উইল বি এ পাথ বিটুইন ইচ পেয়ার অফ ভার্টিসেস। দ্যাট মিনস যে বি কে আমরা প্রথম কম্পোনেন্টে এর সাথে রাখতে পারবো তখনই যদি এমন একটা সিচুয়েশন থাকে যখন এ থেকে আমি সামহাও বি তে পৌঁছাতে পারবো, আবার বি থেকে আমি সামহাও এ তেও পৌঁছাতে পারবো। আমরা একটু গ্রাফ থেকে দেখি যে এটা সম্ভব কিনা। যেমন দেখো যে আমরা দেখতে পারতেছি এ থেকে আসলে বি তে পৌঁছানো যায়, সেম ভাবে দেখো বি থেকে কিন্তু এতে পৌঁছানো যায়, যে ঘুরে ফিরে লাইক বি থেকে সি তে যাবা, সি থেকে ডি তে যাবা, ডি থেকে এতে যাবা। তার মানে হ্যাঁ, এ আর বি কে সেম একই কম্পোনেন্টে রাখা যাবে, বিকজ তাদের মধ্যে একটা বোথ ওয়ে একটা পাথ আছে। লাইক এ থেকে যেমন বিতে যাওয়া যাচ্ছে, বি থেকে সামহাও আমি এতে পৌঁছাতে পারবো। এক স্টেপে পৌঁছাতে হবে এমন কোনো কথা নেই, পাথ থাকলেই হবে, মানে সামহাও পৌঁছাতে পারলেই হবে যতগুলো স্টেপে লাগুক না কেন। আচ্ছা, এরপর কোশ্চেন আসে আমি সিটাকে কি প্রথম কম্পোনেন্টে রাখতে পারবো কিনা। তাহলে আমরা একটু দেখি যে হ্যাঁ, এ থেকে সি তে খুব সুন্দর করে পৌঁছানো যায়, আবার দেখো সি থেকে কিন্তু এতে পৌঁছানো যায়। সেম কথা বি এর জন্য, বি থেকে সি তে তুমি পৌঁছাতে পারবা বি টু সি, আবার দেখো সি থেকেও বি তে কিন্তু পৌঁছানো যায়। তার মানে সি কেও তুমি এবিসি এর সাথে একই কম্পোনেন্টে রাখতে পারো। আচ্ছা, এরপর দেখি ডি কে রাখা যায় কিনা। এখন তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, আসলে ডি কেও রাখা যাচ্ছে, বিকজ একই জায়গায় যেতে পারবা। এখন হচ্ছে মজার জায়গাটা, যে কোশ্চেন আমি ইটাকে কি প্রথম কম্পোনেন্টের মধ্যে রাখতে পারবো নাকি রাখতে পারবো না। এখন খেয়াল করে দেখো যে তোমার কাছে মনে হইতে পারে যে হয়তো হ্যাঁ ইটাও প্রথম কম্পোনেন্টে থাকবে, বাট অ্যাকচুয়ালি কিন্তু না। কারণ তুমি খেয়াল করো, তুমি সি থেকে সামহাও ইতে পৌঁছাতে পারবা, সত্যি কথা, বাট দ্যার ইজ নো ওয়ে যে তুমি অ্যাকচুয়ালি ই থেকে ব্যাক করে কিন্তু সি তে পৌঁছাতে পারবা। আমাদের কিন্তু ডেফিনেশনে বলা ছিল যে দেয়ারে মানে একটা বোথ ওয়ে হচ্ছে একটা পাথ থাকতে হবে, যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যদি তুমি যাও, সেম ভাবে ব্যাক করার মতো একটা অপশন থাকতে হবে। তো তুমি বি বলো বা এ বলো বা সি বলো, যে কোনো কাছ থেকে তুমি ইতে গিয়ে যেতে পারবা, বাট ই থেকে কিন্তু কখনোই তুমি আর ব্যাক করতে পারতেছো না। দ্যাট মিনস ইটাকে তুমি এখন আর এই প্রথম কম্পোনেন্টে এ বি সি ডি যারা আছে তাদের সাথে হচ্ছে রাখতে পারতেছো না। তার মানে ইকে যদি তোমাকে রাখতে হয়, ইকে তোমাকে একটা ডিফারেন্ট কম্পোনেন্ট যেটা আছে, একটা ডিফারেন্ট কম্পোনেন্টের মধ্যে হচ্ছে ইটাকে তোমার রাখতে হবে, বা নতুন একটা কম্পোনেন্ট ওপেন করতে হবে, সেই নতুন কম্পোনেন্টের মধ্যে হচ্ছে ই থাকবে, কারণ ইটা এবিসিডির সাথে একই কম্পোনেন্টের মধ্যে নাই, সে কারণে। আচ্ছা, এখন দেখবো যে আচ্ছা ঠিক আছে, আমাকে নতুন যেহেতু একটা কম্পোনেন্ট তৈরি করা লাগলো, তাহলে এই সেকেন্ড কম্পোনেন্টের সাথে আমি কাদেরকে রাখতে পারি আর কি। এখন ই এর সাথে যখন তুমি রাখবা, আরেকটা জিনিস বলে রাখি, যখন কোনো একটা ভার্টেক্স একটা কম্পোনেন্টের মধ্যে চলে গেছে, তাদেরকে তুমি সেকেন্ড টাইম অন্য কোনো কম্পোনেন্টে তুমি রাখতে যাবে না। মানে যেহেতু এ বি সি ডি ওরা একটা অলরেডি কম্পোনেন্টে আছে, ওরা যদি এক নাম্বার কম্পোনেন্টে আছে, ইন ফিউচারে বা ফার্দার অন্য কোনো কম্পোনেন্টে আমি এবিসিডি কে রাখবো না। একটা ভার্টেক্স যে কোনো একটা কম্পোনেন্টের মধ্যে হচ্ছে থাকবে। তার মানে আমি এবিসিডি রাখতে পারবো না, ঠিক আছে, তাহলে অন্য কাউকে রাখবো। তাহলে ই কে চেক করলাম, এখন দেখি যে এফ কে রাখতে পারি কিনা। হ্যাঁ, আমি আসলে দেখতে পারতেছি যে এফ কে আসলে রাখা রাখা সম্ভব, বিকজ আমি সামহাও ই থেকে এফ এ পৌঁছতে পারি, আবার সামহাও এফ থেকে ইতেও আসতে পারি। সেম কথাটা আসলে জি এর জন্য অ্যাপ্লিকেবল। যে তুমি দেখো যে ইএফ থেকে তুমি যেমন জিতে পৌঁছতে পারবো, জি থেকে ইএফ আসলে ব্যাক করতে পারবো। আর এরপরে কোশ্চেন যে আমি এইচ কে কি রাখতে আসলে পারতেছি কিনা। ওই একই কথা দাঁড়াচ্ছে আসলে, কিন্তু দেখো যে এইচ এ তুমি যেতে ঠিকই পারবা, বাট এইচ তে কিন্তু ব্যাক করার কোনো ওয়ে নেই। তার মানে এইচ কে তুমি কিন্তু এই কম্পোনেন্টের মধ্যে আসলে রাখতে পারবো না, বা সেকেন্ড কম্পোনেন্টে থাকতে পারবে না। তার মানে এইচ এর জন্য আমাকে কি করতে হবে, এইচ এর জন্য আবার আমাকে আরেকটা নিউ কম্পোনেন্ট হচ্ছে তৈরি করতে হবে। সো আমি তো হলে আরেকটা কম্পোনেন্ট নিব, 3 নাম্বার। 3 নাম্বার কম্পোনেন্ট, এখন তো আসলে ভার্টেক্স শুধু এইচ বাকি আছে, দ্যাট মিন শুধু এই যেটা এইচটাকে হচ্ছে আমি 3 নাম্বার কম্পোনেন্ট রাখলাম। এখন আমি দেখলাম যে আমার গ্রাফে আর কোনো ভার্টেক্স বাকি নেই, দ্যাট মিনস আমার এই যে গ্রাফটা ছিল, এই গ্রাফে হচ্ছে তিনটাই আমার স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট হচ্ছে আমরা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার প্রথম স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, এই পোর্শনটা যেখানে এবিসিডি একসাথে আছে। ইএফজি হচ্ছে আমার সেকেন্ড স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, আর এই যেটা ও নিজে হচ্ছে নিজে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। তো এটা হচ্ছে মূলত
স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কাকে বলে বা অ্যাকচুয়ালি কি মিন করে সেটা হচ্ছে বোঝানো বা সেই ব্যাপারটার। যেমন এই গ্রাফে আমরা তিনটা তাহলে কম্পোনেন্ট পাইলাম, যেখানে এক একটা সিঙ্গেল কম্পোনেন্টের সবাই নিজেরা নিজেদের মধ্যে কানেক্টেড। ওকে, তাহলে এখন আমি কিছু ইন্টারেস্টিং কাজ করবো এই গ্রাফের উপর। দেখো, খুব সুন্দর সুন্দর কিছু জিনিসের মাধ্যমে আরো আমরা ভালোভাবে বুঝতে পারবো। সেটা হচ্ছে যে এখন তো আমাদের যে গ্রাফ ছিল সেই গ্রাফে হচ্ছে তিনটা কম্পোনেন্ট ছিল। এখন আমি এক্সট্রা কিছু এজ অ্যাড করব, এবং এজ অ্যাড করার মাধ্যমে দেখাবো যে কম্পোনেন্ট কিভাবে চেঞ্জ হয়েছে। যেমন আমাদের প্রথম এই গ্রাফটাতে জি থেকে এইচ এ কানেকশন ছিল, বাট এখন আমি একটা একটা কাজ করে একটা এজ দিই, যে এজটা উল্টা, লাইক এইচ থেকে ধরো হচ্ছে জি যেটা আছে এইচ থেকে জির দিকে হচ্ছে চলে আসবে, এমন হচ্ছে আমি ধরো একটা এজ দিলাম। এখন যদি তোমাকে কেউ কোশ্চেন করে যে আচ্ছা এখন আমার গ্রাফে হচ্ছে কয়টা কম্পোনেন্ট আছে, এবার তুমি যদি খেয়াল করো, গ্রাফে আগের বার ছিল তিনটা কম্পোনেন্ট, বাট এবার কিন্তু গ্রাফে আসলে তিনটা কম্পোনেন্ট নাই। গ্রাফের কম্পোনেন্ট কিন্তু হচ্ছে এখন দুইটা হয়ে গেছে। কি হবে, এই এবিসিডি পার্ট যেটা এটা তো চেঞ্জ হয় নাই, বাট এই যে সেকেন্ড যে কম্পোনেন্টটা ছিল, আগের বার হচ্ছে কিন্তু ই এফ জি পর্যন্ত আমরা যেতে পারছিলাম, এইচটাকে কিন্তু এখানে আমি আনতে পারি নাই, কারণ আমার কাছে অপশন ছিল না এইচ থেকে ব্যাক করার। এবার তুমি খেয়াল করো, এবার তুমি কিন্তু এইচ যেটা আছে যেহেতু এটা এখানে ছিল, এবার কিন্তু এইচটাকে তোমার এখন আর আলাদা কম্পোনেন্ট হিসেবে দেখানোর কোনো প্রয়োজন নাই। এইচটাকে তুমি কিন্তু 2 নম্বর কম্পোনেন্ট যেটা সেখানে তুমি ইজিলি রাখতে পারতেছো। কারণ কি, কারণ এখানে দেখো যে কোনো ভার্টেক্স থেকে তুমি এইচে পৌঁছাতে পারবা, এইচ থেকেও দেখো তুমি যে কোনো ভার্টেক্স কিন্তু আসলে পৌঁছে ফেলতে পারবা। তাহলে দেখো জাস্ট ছোট্ট একটা এইচ কে আমি কিন্তু চেঞ্জ করছি বা একটা এইচ কে আমি অ্যাড করছি, গ্রাফের কিন্তু দেখো কম্পোনেন্ট চেঞ্জ হয়ে গেছে আর কি। তাহলে আগের বার তিনটা কম্পোনেন্ট ছিল, এবার কিন্তু গ্রাফে আমার দুইটা কম্পোনেন্ট হয়ে গেছে। কম্পোনেন্ট ওয়ানে আছে এবিসিডি, আর কম্পোনেন্ট টু তে আছে হচ্ছে ইএফজি। সো এইভাবে চেঞ্জ করা যায়। আবার আমি যদি আরেকটা চেঞ্জ করি তাহলে দেখো আরো ইন্টারেস্টিং ফিচার আমরা পাবো। আমি যদি হচ্ছে গ্রাফে আরেকটা চেঞ্জ করি, এইখানে ধরো ই থেকে সি তে, এখানে ধরো আমি আরেকটা এজ হচ্ছে দিয়ে দিলাম। সো আমি যখন এখন ই থেকে সি তে দিয়ে দিচ্ছি, এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করা যে এই গ্রাফে হচ্ছে তাহলে কয়টা কম্পোনেন্ট আছে, এখন কিন্তু তুমি দেখবা যে গ্রাফে কিন্তু এখন পুরো গ্রাফটা হচ্ছে এখন একটা দেখো সিঙ্গেল কম্পোনেন্টের মধ্যে হয়ে গেছে। আগের বার কিন্তু আমাদের কি ঝামেলাটা ছিল, যে ডি থেকে আমি ইটাকে প্রথম কম্পোনেন্টে রাখতে পারি নাই। কারণ কি, কারণ আমি ইতে যেতে পারতাম বা ই থেকে ব্যাক করতে পারতাম না। এখন তুমি খেয়াল করো, গ্রাফের যে কোনো ভার্টেক্স থেকে তুমি শুরু করে যে কোনো ভার্টেক্সে তুমি পৌঁছাতে পারবা। তুমি যদি বলো এ থেকে এইচে যেতে চাও সেখানেও যেতে পারবা, আবার এইচ থেকে শুরু করে কিন্তু এতেও ব্যাক করতে পারবা। তার মানে এখন কিন্তু এই ফুল গ্রাফটা একটা সিঙ্গেল কম্পোনেন্টের হয়ে গেছে, বা এই ফুল গ্রাফে এখন সিঙ্গেল একটা কম্পোনেন্ট আছে, মানে একটাই কম্পোনেন্ট থাকবে যেখানে সবগুলা ভার্টেক্স এখন একটা সিঙ্গেল কম্পোনেন্টে পড়ে গেল। এই টাইপের যে গ্রাফ, যখন গ্রাফে একটা সিঙ্গেল কম্পোনেন্ট থাকে ওই ধরনের গ্রাফে একটা নতুন নাম দেওয়া হয়েছে। এটা আমাদের জানা লাগবে না, বাট আমি জাস্ট জানা রাখতেছি আর কি, এটা অনেক যেহেতু ইন্টারেস্টিং জিনিস। এটাকে বলা হয় স্ট্রংলি কানেক্টেড গ্রাফ। তো যে গ্রাফে হচ্ছে কেবলমাত্র একটা কম্পোনেন্ট থাকে বা যে গ্রাফে সবাই সবার সাথে কানেক্টেড, ওই ধরনের গ্রাফগুলোকে আমরা স্ট্রংলি কানেক্টেড গ্রাফ বলি। আর আগের যে গ্রাফগুলো ছিল ওই গ্রাফগুলো স্ট্রংলি কানেক্টেড ছিল না, ওইখানে দুইটা কম্পোনেন্ট ছিল বা তিনটা কম্পোনেন্ট ছিল। বাট যখন গ্রাফে দুইটা বা তিনটা কম্পোনেন্ট থাকবে না, মানে একটাই কম্পোনেন্ট থাকবে বা ফুল গ্রাফটাই হচ্ছে সবাই সবার সাথে ভিজিটেড বা কানেক্টেড অবস্থায় থাকে, তখন হচ্ছে ওইটাকে আমরা স্ট্রংলি কানেক্টেড বলি। ওকে, সো এটা ছিল হচ্ছে আমাদের বেসিক আইডিয়া গুলা, যে আসলে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বলতে আমরা কি বুঝি, বা কম্পোনেন্ট কিভাবে চোখের দেখায় বের করা যায় সেই ব্যাপারগুলো। বাট এখানেও সেম কথা, যে আমরা তো আসলে অ্যালগোরিদম শিখতেছি, সো আমরা তো আসলে চোখের দেখা এগুলো বের করবো না, আমাদের অ্যালগোরিদমের মাধ্যমে এগুলো শিখতে হবে বা বের করতে হবে। সো আমরা হচ্ছে এখন একটু অ্যালগোরিদম দেখবো যে এটা আসলে অ্যাকচুয়ালি অ্যালগোরিদমটা কেমন বা কিভাবে করা যায়। এটাও রাখি, এটা যেহেতু দেখতে ভালো আছে সো এটা রাখা যেতে পারে। ওকে, সো আমরা হচ্ছে এখন দেখবো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট যেটা সেটা কিভাবে বের করা যেতে পারে। সো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করার জন্য মোটামুটি ভালোই কিছু অ্যালগোরিদম আছে, বাট পপুলার হচ্ছে দুইটা অ্যালগোরিদম। একটাকে বলা হয় কসারস অ্যালগোরিদম, আর একটাকে বলা হয় হচ্ছে টার্জন অ্যালগোরিদম। কসারস নামটা একটু ফানি, বাট আমরা হচ্ছে দুইটার মধ্যে যে কোনো একটা নামি অ্যালগোরিদম হচ্ছে শিখবো যে কিভাবে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের হয়। সো আমরা তাহলে ধরো কষারো যে অ্যালগোরিদমটা শিখতেছি, যেখানে হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করতে গেলে তিনটা স্টেপ হচ্ছে তোমাকে ফলো করতে হবে কম্পোনেন্ট গুলা বের করার জন্য। সো প্রথম স্টেপ বা প্রথম যে ইয়াটা হবে বা স্টেপটা হবে সেটা হচ্ছে আমাদেরকে ডিএফএস করতে হবে।
ঠিক ওই আগের স্টেপের মতো টপ সর্টে যেমন করতাম ওরকমই। সো আমরা স্টার্ট ডিএফএস ফ্রম এনি র্যান্ডম ভার্টেক্স, একই কথা, র্যান্ডম যে কোনো ভার্টেক্স থেকে তুমি এটা শুরু করতে পারবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে তোমাকে কি করতে হবে, আর তোমার যে গ্রাফটা আছে গ্রাফের এজ গুলাকে রিভার্স করে দিতে হবে। রিভার্স করা মানে হচ্ছে ওই একই কথা, লাইক গ্রাফের এজটা যদি এ থেকে বি তে থাকে তুমি জাস্ট এজটাকে চেঞ্জ করে দিবা, বি থেকে এ করে ফেলবা, এটাই আর কি। সো 2 নাম্বার কাজ হচ্ছে গ্রাফের এজ গুলাকে চেঞ্জ করে দেওয়া বা রিভার্স করে দেওয়া, তাহলে গ্রাফটা রিভার্স গ্রাফ হয়ে যাবে। আর 3 নাম্বার হচ্ছে এবার ওই যে রিভার্স যে গ্রাফটা হইলো সে গ্রাফের উপর হচ্ছে আবারও তুমি স্টার্ট ডিএফএস করবা বা ডিএফএস আবার স্টার্ট করবা, বাট এবার তুমি র্যান্ডম ভার্টেক্স পিক করবো না, রেদার দেন যে ভার্টেক্স এর ফিনিশ টাইমটা হাইস্ট ছিল সেই ভার্টেক্সটা থেকে তুমি হচ্ছে ডিএফএস টাকে স্টার্ট করবা। সো এই 3টা স্টেপকে যদি আমরা ফলো করি তাহলে পসারাজু মেথডে আমরা একটা গ্রাফের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কোনগুলো ছিল সেই স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট গুলো হচ্ছে বের করে ফেলতে পারি। ওকে, তাহলে আমরা একটা নিউ গ্রাফ নেই, যে গ্রাফের হচ্ছে ধরো আমরা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করব, আর তারপর দেখি যে সিমুলেশনটা কেমন হয়। ওকে, তাহলে আমরা একটা নিউ একটা গ্রাফ নিচ্ছি। নিউ, তারপর হচ্ছে ধরো এটা তোমার স্লাইডে দেওয়া আছে এই গ্রাফটা, সো ওখান থেকে তুমি দেখতে পারবে। হচ্ছে স্যার, জি। স্যার যে অ্যালগরিদমের নামটা বলছেন একটু নামটা আবার বলা যাবে? জি, আমি লিখে দিচ্ছি এখন। এটা ওকে। সো তাহলে কি কি ছিল, ইউ থেকে এক্স বি, তারপর ওয়াই, ওকে। সো আমরা এই যে গ্রাফটা আছে এই গ্রাফের জন্য হচ্ছে আমরা করবো আর কি। ওকে। সো আমরা হচ্ছে যেহেতু অ্যালগোরিদমটা করবো তাহলে অ্যালগোরিদমের 3টা স্টেপ আমরা আগে ফলো করি। সো প্রথম স্টেপ ছিল যে আমরা স্টার্ট ডিএফএস ফ্রম এনি র্যান্ডম ভার্টেক্স, তো যে কোনো একটা ভার্টেক্স থেকে আমরা ওই ডিএফএস টা করবো, লাইক হচ্ছে ওই স্টার্ট টাইম ফিনিশ টাইম দিয়ে যে করা লাগে একটু আগে যে কাজটা করলাম, সো এই কাজটা আগে আমরা করি তাহলে। তাহলে ধরো আমরা ইউ থেকে হচ্ছে শুরু করি, যেহেতু লেফট কর্নারে আছে এটাতে শুরু করাটা ইজি হবে। লাইক তাহলে ইউ থেকে স্টার্ট করলাম, ইউর স্টার্ট টাইম হচ্ছে 1। ওকে, তাহলে ইউ থেকে হচ্ছে আমরা যাবো, কোথায় যাওয়া যায় দেখতে পারতেছি, ইউ থেকে এক্স এ যাওয়া যায়, বি তে যাওয়া যায়, যে কোনো একটা পিক করবো লাইক র্যান্ডম, কোনো ধরা বাধা নেই। So আমি ধরো এক্স কে নিলাম, এক্স এর স্টার্ট টাইম হচ্ছে 2। এখন দেখি এক্স থেকে কোথায় যাওয়া যায়, এক্স থেকে আমি দেখতে পারতেছি ভি তে যাওয়া যায়, তাহলে ভি এর স্টার্ট টাইম করি, ভি কে স্টার্ট করলাম 3, 3 নম্বর টাইম স্ট্যাম্প। ভি থেকে যাওয়া যাচ্ছে ওয়াই এ, সো ওয়াই কে স্টার্ট করলাম 4 নম্বর টাইম স্ট্যাম্প। ওয়াই থেকে ডাব্লিউ তে যাওয়া যাবে না বিকজ আর গোয়িং এজ নাই, আর এক্সও যাওয়া যাবে না বিকজ সিক্স এর কাজ হয়ে গেছে, তার মানে ওয়াই কে আমাকে ফিনিশ করতে হবে। সো ওয়াই কে আমরা ফিনিশ করলাম 5 নম্বর টাইম স্ট্যাম্পে। দেন আমি ভি তে ব্যাক করলাম, ভি থেকে দেখা যাচ্ছে কোথাও যাওয়া যাচ্ছে না, তাহলে ভি কে ফিনিশ করলাম 6 নম্বর টাইম স্ট্যাম্পে। দেন এক্স এ আসলাম, এক্স থেকেও দেখতেছি কোথাও যাওয়া যাচ্ছে না, তাহলে এক্স কে ফিনিশ করলাম 7 নম্বর টাইম স্ট্যাম্পে। এক্স ব্যাক করলো ইউ এর কাছে, ইউ থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, মানে সবার কাজ হয়ে গেছে, দ্যাট মিনস এটাকে আমাকে ফিনিশ করে দিতে হবে 8 নম্বর টাইম স্ট্যাম্পে। সো আপাতত আর কিছু আমার এখানে করার নাই। দেন আমাদের যে ডিএফএস এর রুল, যে স্টিল যদি কোনো ভার্টেক্স আনভিজিটেড থাকে সেখান থেকে আবার আমাকে ডিএফএস শুরু করতে হয়। সো আমরা দেখতে পারতেছি আমাদের এখানে আনভিজিটেড ডাব্লিউ আছে আর জেড আছে, যে কোনো একটা থেকে আমরা শুরু করতে পারি র্যান্ডম। সো আমি ধরো ডাব্লিউ থেকে শুরু করলাম 9 নম্বর টাইম স্ট্যাম্পে। ডাব্লিউ থেকে জেডে যাওয়া যায়, তাহলে আমি জেড কে শুরু করলাম, স্টার্ট করলাম 10 নম্বরে। জেড থেকে আর যাওয়া যাচ্ছে না, দ্যাট মিনস জেড কে আমাকে ফিনিশ করতে হবে 11-এ। আর জেড থেকে আসছিল ডাব্লিউর কাছ থেকে, এবং ডাব্লিউ থেকে কোথাও যাওয়া যায় না, ডাব্লিউ কে ফিনিশ করলাম আমরা 12। ওকে। সো তো আমাদের যে গ্রাফটা আছে ওই গ্রাফের হচ্ছে আমরা স্টার্ট টাইম আর ফিনিশ টাইম গুলা খুব সুন্দর করে হচ্ছে বের করে ফেললাম। সো আমাদের ফার্স্ট টাস্ক যেটা সেই টাস্কটা হয়ে গেল। এখন আমরা আমাদের সেকেন্ড টাস্কে দেখবো। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের গ্রাফগুলোর এজ গুলাকে রিভার্স করে দিতে হবে। তো রিভার্স করার আগে আমরা গ্রাফটাকে সেভ করে রাখি, মানে একটু পর আমার কাজে লাগবে ওই ফিনিশ টাইমের জন্য। সো
তাহলে এখানে আমরা রেখে দিই আপাতত গ্রাফটাকে। ওকে, এখন আমরা আমাদের সেকেন্ড টাস্কটা তাহলে করি। আমরা হচ্ছে এবার সেম গ্রাফটাই প্লট করব, বাট এজ গুলাকে রিভার্স করে দিয়ে, মানে ভার্টেক্স গুলো সেম রেখে জাস্ট এজ গুলো উল্টা করে দিব, গ্রাফটা তখন রিভার্স হয়ে যাবে। তাহলে আমরা নতুন করে এটা করি। তাহলে সেম জায়গায় ভার্টেক্স গুলো রাখতেছি আমরা, লাইক ইউ, তারপর ভি ছিল, এই জায়গায় ছিল এক্স, এখানে ছিল ওয়াই, এখানে ছিল ডব্লিউ, এখানে ছিল জেড। ওকে, এবার খালি এজ গুলো উল্টা করে দিলেই হবে। সো সো আচ্ছা, এখানে হচ্ছে ভি, ইউ টু ভি ছিল, ইউ টু এক্স ছিল, এদের উল্টা করে দিলে ইউতে হচ্ছে দুইজন ইনকামিং হয়ে যাবে। ওকে, সো এখানে একটা ইনকামিং হবে, এখানে হচ্ছে একটা ইনকামিং হবে, যেহেতু এজ আমার চেঞ্জ হয়ে গেছে সে কারণে। তারপর এখানে ভি থেকে এক্স এ আসবে, এক্স থেকে ওয়াই যাবে উল্টা করে দেওয়ার কারণে। সো ভি থেকে এক্স এ হবে, এক্স থেকে হচ্ছে ওয়াই এ যাবে, যেহেতু আমাদের এখানে উল্টা হয়েছে সে কারণে। তারপর ওয়াই থেকে ভিতে যাবে, ওয়াই থেকে হচ্ছে ভিতে যাবে। আর ফাইনালের দুইটা বাকি, এখানে হচ্ছে উল্টা করে দিলেই হবে, দ্যাট মিনস ডাব্লিউ তে ইনকামিং হবে ওয়াই থেকে আর জেড থেকে। So আমরা ডাব্লিউ তে ইনকামিং দুইটা এজ দিচ্ছি, একটা ওয়াই থেকে আর জেড থেকে। তাহলে আমাদের সেকেন্ড যে কাজটা ছিল, আমরা সেকেন্ড কাজটাকে কমপ্লিট করে ফেললাম। আমরা আমাদের গ্রাফের যে এজ গুলা ছিল, এজ গুলাকে হচ্ছে আমরা রিভার্স করে দিলাম। তো আমার সেকেন্ড স্টেপ ডান। তাহলে আমরা আমাদের 3 নাম্বার স্টেপে যাই। এরপর আমাদের কি বলছে, এরপর আমাদেরকে বলছে আবারও হচ্ছে আমরা ডিএফএস করব 3 নাম্বার স্টেপে যে, কিন্তু এবার আমরা হাইয়েস্ট ফিনিশ টাইম যেখানে ছিল, তার মানে আমরা এই যে প্রথম স্টেপে তো আমরা সবার স্টার্ট টাইম ফিনিশ টাইম বের করে ফেলছি, এখন আমরা এই প্রথম গ্রাফটার দিকে তাকাবো। প্রথম গ্রাফটার দিকে তাকিয়ে যেখানে যেখানে হচ্ছে ফিনিশ টাইমটা হাইয়েস্ট ছিল, আমরা ওই গ্রাফ থেকে আবারও হচ্ছে আমরা ডিএফএস টাকে স্টার্ট করে আমরা কম্পোনেন্ট গুলো বের করে ফেলবো। তাহলে আমাদের কাজ শেষ। ওকে, তাহলে আমরা হচ্ছে করি, আমরা এখন আমাদের কম্পোনেন্ট গুলো লিখবো, লাইক আমি যে যে কম্পোনেন্ট গুলো পাবো সেই কম্পোনেন্ট গুলোকে হচ্ছে পাশাপাশি লিখবো আর কি। তাহলে আগে আমাকে দেখতে হবে কোথা থেকে শুরু করতে হবে। আমরা একটু গ্রাফে যদি যাই, আমাদের প্রথম যে গ্রাফটা ছিল গ্রাফ 1, সেখানে হাইস্ট ফিনিশ টাইম ছিল ডাব্লিউ, বিকজ ও টু এফ, তার মানে আমাকে ডিএফএস টা ডাব্লিউ থেকে শুরু করতে হবে। ওকে, তাহলে আমরা ডাব্লিউ থেকে হচ্ছে আমাদের আমরা শুরু করতেছি আমাদের ডিএফএস টা। সো স্টার্ট টাইম হচ্ছে 1, সো ডাব্লিউ কে আমরা নিলাম। এবং এখন এই ডাব্লিউর পাশে আমি ওই ভার্টেক্স গুলাকে লিখবো যে ভার্টেক্স গুলা ডাব্লিউ থেকে পৌঁছানো যায়, বা ডিএফএস অ্যাপ্লাই করলে ডাব্লিউ থেকে আমরা যে যে জায়গায় যেতে পারি তারা হচ্ছে সেম কম্পোনেন্টের মধ্যে আসবে। এখন এখানে যেটা হলো দেখো, যে ডাব্লিউ থেকে আমি স্টার্ট করলাম, বা ডাব্লিউ থেকে দেখো কোথাও আমি আসলে যেতে পারতেছি না, মানে ডাব্লিউ তে আমি স্টাক হয়ে গেলাম। দ্যাট মিনস আমাকে সাথে সাথে ডাব্লিউটাকে হচ্ছে ফিনিশ করে দিতে হবে। তার মানে ডাব্লিউ কিন্তু আর কোনো ভার্টেক্স কে তার সাথে পায় নাই। তার মানে ডাব্লিউ নিজে একা কিন্তু হচ্ছে একটা সিঙ্গেল কম্পোনেন্ট হচ্ছে তৈরি করলো আসলে। সো ডাব্লিউ একাই হচ্ছে কম্পোনেন্ট নাম্বার 1 এ থাকবে। ওর ডাব্লিউর সাথে আর কোনো ভার্টেক্স আসলে আসতে পারতেছে না, যেটা আমরা দেখলাম যদি আসতে পারতো তাহলে ডিএফএস কলের মাধ্যমে আরো কিছু ভার্টেক্সে আমরা হয়তো পৌঁছাতে পারতাম। তাহলে চলো আমরা আমাদের সেকেন্ড কম্পোনেন্টে দেখি, তাহলে এরপরে কম্পোনেন্ট কি আসবে ওটা দেখতে গেলে আবার আমাকে মেইন গ্রাফে ফেরত যেতে হবে হাইস্ট ফিনিশ টাইম বোঝার জন্য। সো ডাব্লিউর পর হাইস্ট ফিনিশ টাইম ছিল হচ্ছে জেড এর, কারণ জেড এর হচ্ছে ফিনিশ টাইম 11। সো আমরা জেড থেকে আবারও হচ্ছে ডিএফএস শুরু করব। তাহলে আমরা তাহলে জেড থেকে ডিএফএস শুরু করি। তাহলে আমরা জেড থেকে ডিএফএস শুরু করবো, জেড কে আমি কম্পোনেন্ট নাম্বার 2 এ রাখলাম, দেখি জেড থেকে কোথায় যাওয়া যায়। জেড এর স্টার্ট টাইম হবে 3। এখন জেড থেকে দেখছি এখান থেকে দেখো কোনো অপশন নাই, বিকজ ডিএফএস এর ব্যাপারটা কি, যে কোনো একটা ভার্টেক্স যদি আগে কল হয়ে যায় তাকে তুমি ফার্দার ইউজ করতে পারবে না। দ্যাট মিনস তুমি কিন্তু ডাব্লিউ তে আসলে যেতে মানে যেতে পারবে না, কারণ ডাব্লিউ কাজ আগেই হয়ে গেছে। আমার জেড ও কিন্তু সিঙ্গেল, জেড কেও কিন্তু আমার সাথে সাথে ফিনিশ করে দেওয়া লাগতেছে। তার মানে কম্পোনেন্ট নাম্বার 2 যেটা, সেখানেও কিন্তু জেড আসলে একা থাকবে, বা জেড এর সাথে আর কাউকে তুমি দিতে পারলা না। আচ্ছা, তাহলে দেখি যেহেতু কিছু করার নেই, সো আমরা এর পরের কম্পোনেন্টে যে যে 3 নাম্বার কম্পোনেন্টে তাহলে কে থাকবে। এরপর আবার আমরা মেইন গ্রাফে যে দেখবো হাইস্ট ফিনিশ টাইম কোথায় আছে। সো 12 গেল, 11 গেল, এরপর হচ্ছে হাইস্ট ফিনিশ টাইম হচ্ছে ইউর আছে, বিকজ ইউর দেখো ফিনিশ টাইম হচ্ছে 8। তাহলে আমরা ইউ থেকে আবার ডিএফএ শুরু করি। আচ্ছা, তাহলে 4 পর্যন্ত করছিলাম, তাহলে ইউ থেকে আমি আমার ডিএফএ শুরু করব। ইউ হচ্ছে 5, আর ইউর হচ্ছে ইউটাকে আমি কম্পোনেন্ট নাম্বার 3 এ রাখলাম, এবং দেখবো ইউ থেকে কোথায় পৌঁছানো যায় আর কি।
আনফরচুনেটলি এখানেও সেম অবস্থা, যে আসলে ইউ থেকে তুমি কোথাও যেতেই পারতেছো না, বিকজ ইউতে দুইটাই ইনকামিং ছিল। দ্যাট মিনস আমাকে ইউটাকেও এখানে আসলে ফিনিশ করে দেওয়া লাগলো, লাইক ইউটাও কোনো ভার্টেক্স কে নিজের মধ্যে আনতে পারেনি বা কম্পোনেন্ট গুলোকে হচ্ছে নিয়ে আসতে পারেনি। এখন না আনতে পারলে কিছু করার নাই, ওটা হচ্ছে আলাদা কম্পোনেন্ট হিসেবেই থাকবে। তাহলে আমাকে আরেকটা কম্পোনেন্টের জন্য জায়গা তৈরি করতে হবে, 4 নম্বর কম্পোনেন্ট। এরপর দেখি হাইস্ট ফিনিশ টাইম আসলে কোথায় আছে। এরপর হচ্ছে আমাদের যে হাইস্ট ফিনিশ টাইম, তো এরপর হচ্ছে আমাদের কাছে আছে ভি, এক্স আর ওয়াই। এই তিনটার মধ্যে হাইস্ট ফিনিশ টাইম হচ্ছে এক্স এর, কারণ এক্স এর হচ্ছে ফিনিশ টাইম 7। তার মানে আমরা এক্স যেটা আছে, এক্স থেকে হচ্ছে তার মানে আবার ডিএফ শুরু করতে পারি। তাহলে এক্সটাকে হচ্ছে আমরা এবার আমাদের এই জায়গায় রাখলাম আর কি, বা আমার 4 নম্বর কম্পোনেন্টে রাখলাম, এবং এক্স এর স্টার্ট টাইম তাহলে 7 হওয়া উচিত, বিকজ আমরা 6 পর্যন্ত কাজ করে ফেলছি। এখন দেখি এক্স থেকে তো যাওয়া যায় নাকি, এটা আটকে যাচ্ছে, বাট না, এক্স এর জন্য ভালো, এক্স থেকে আসলে যাওয়া যায়। এক্স থেকে খুব সুন্দর করে একটা পাথ আছে। এক্স এক্স যখন ভার্টেক্সে যাবে স্ট্যাকে, তখন এক্সটা হচ্ছে ওয়াই কে কল করবে। তো দ্যাট মিনস এক্স থেকে আমরা ওয়াই তে যেতে পারতেছি, এবং ওয়াই ভার্টেক্স যেটা সেটার স্টার্ট টাইম বা ওখানে আমরা পৌঁছতে পারলাম, বা তার ডিসকভারি টাইমে যেতে পারলাম। তাহলে এই যে দেখো, এখন আমি যেহেতু নতুন একটা ভার্টেক্স কে পাইছি আমার ফাংশন কল করার মাধ্যমে, এবার ওইটাকে হচ্ছে আমি আমার একটা সিঙ্গেল কম্পোনেন্টের মধ্যে হচ্ছে আনতে পারলাম। তার মানে আগে এই পর্যন্ত কিন্তু আমাদের সবগুলো ভার্টেক্স একটা সিঙ্গেল কম্পোনেন্টে ছিল, বাট এবার একটু ভালো হইলো যে আসলে এক্স এর সাথে যেহেতু ওয়াইটাকে আমরা একসাথে করতে পারলাম, বিকজ এক্স এর যেহেতু ওয়াই যাওয়া যায় বা ফাংশনটা কল হবে। এরপর দেখি ওয়াই থেকে কিছু করা যায় কিনা। সো ওয়াই কল হইলো, ওয়াই থেকে দেখা যাচ্ছে যে হ্যাঁ ওয়াই থেকে ভি তে যাওয়া যায়। দ্যাট মিনস তুমি ভি কে স্টার্ট করতে পারবা, এবং ভি এর স্টার্ট টাইম যেটা সেটা হবে হচ্ছে 9। যদিও স্টার্ট ফিনিশ টাইম ম্যাটার করে না, বাট আমি দিচ্ছি যেহেতু ডিএফএস কল হচ্ছে সে কারণে। সো ওয়াই থেকে যে ভি তে পৌঁছানো গেল, দ্যাট মিনস আমরা হচ্ছে এখন ভি টাকেও কিন্তু দেখো সেম কম্পোনেন্ট আনতে পারবো, কারণ একই ফাংশন কলের মধ্যে এরা এই পার্টিকুলার আসতেছে। এখন দেখতেছি যে আচ্ছা ভি থেকে কোথাও যাওয়া যায় না, ভি থেকে যাওয়া যাচ্ছে না, বিকজ বাকি সব ভার্টেক্স গুলো আসলে ভিজিটেড হয়ে গেছে। আসলে বাকি সকল ভার্টেক্স ভিজিটেড হওয়া মানে তার অলরেডি কম্পোনেন্টে চলে আসছে, যেটা আমি প্রথমেই বললাম যে একটা ভার্টেক্স কখনোই দুইটা ডিফারেন্ট কম্পোনেন্টে যাবে না, সে যে কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টের মধ্যেই থাকে। সো দ্যাট মিনস আমরা ভির জন্য কিছু করতে পারবো না, ভিটাকে আমাকে ফিনিশ করে দিতে হবে 10 নম্বর টাইম স্ট্যাম্পে। আহ ভিটা আসছিল ওয়াই এর কাছ থেকে, সেম কথা যে ওয়াই কে তুমি ওয়াই থেকে কোথাও যেতে পারতেছি না, ওয়াই কে ফিনিশ করে দিতে হবে। সেম ব্যাপারটা, ওয়াই আসছিল এক্স এর জন্য, এক্স এ কোথাও যাওয়ার ওয়ে নেই, বিকজ সবার কাজ হয়ে গেছে আসলে। সো এক্স এও ফিনিশ করে দিতে হবে 12 নম্বর টাইম স্ট্যাম্পে। তো এখন যদি খেয়াল করি যে আমার আসলে এখন গ্রাফে এমন কোনো ভার্টেক্স নাই যেটা আনভিজিটেড অবস্থায় আছে, তার মানে এখন আসলে আমার ডিএফ শুরু করারও কিছু নেই, সবাই হচ্ছে স্টার্ট ফিনিশ সবার হয়ে গেছে। এবং এই পুরো প্রসেসের মাধ্যমে এই যে দেখো আমরা এই যে গ্রাফের 4টা হচ্ছে কম্পোনেন্ট হচ্ছে পেয়ে গেছি। সেই 4টা কম্পোনেন্ট হচ্ছে ডাব্লিউ, জেড, ইউ এবং হচ্ছে এক্স ভি ওয়াই। এবং আমরা যদি এখন আমাদের মেইন গ্রাফের দিকে ফেরত তাকাই, যেটা হচ্ছে অলরেডি এখানে আমরা রাখছিলাম, খেয়াল করে দেখো এখানেও কিন্তু এক্স্যাক্টলি 4টা কম্পোনেন্টই আসলে আছে। খেয়াল করে দেখো ইউ কিন্তু একা আছে, কারণ ইউ থেকে তুমি কোথাও পৌঁছতে পারবো মানে ইউ থেকে ব্যাক করতে পারবো না। আবার দেখো ডাব্লিউ থেকেও কিন্তু হচ্ছে ডাব্লিউ তে পৌঁছতে পারবো না, বিকজ ডাব্লিউ কোনো ইনকামিং এজ নেই। সেম ব্যাপারটা জেড এর জন্য, জেড থেকে আউটগোয়িং এজ নেই। এই জন্য দেখো ডাব্লিউ, জেড এবং ইউ এই তিনজন কিন্তু দেখো তিনটা আলাদা আলাদা কম্পোনেন্ট করছে। কিন্তু এই যেখানে আছে এক্স ভি ওয়াই, দেখো এটা কিন্তু খুব সুন্দর করে ছোট্ট একটা সাইকেল তৈরি করে রাখছে। এই কারণে এরা তিনজন কিন্তু নিজেরা হচ্ছে একটা সিঙ্গেল কম্পোনেন্ট বা সিঙ্গেল কম্পোনেন্ট হিসেবে আসলে থাকতে পারছে আর কি। সেটাই আর কি, যে এই গ্রাফের হচ্ছে আমাদের অ্যান্সার, যে এই যে আমাদের গ্রাফটা যেটা দেওয়া ছিল, ওই গ্রাফে হচ্ছে আমাদের 4টা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ইউ, একটা ডাব্লিউ, একটা জেড, আর একটা হচ্ছে কম্পোনেন্টে ভিএক্স ওয়াই, তিনজন হচ্ছে একসাথে আছে আর কি। তো এইভাবে মূলত আমরা পসার যে অ্যালগোরিদম যেটা সেই অ্যালগোরিদমের মাধ্যমে হচ্ছে বের করতে পারি, এবং এটাই হচ্ছে ইজি। সো আমি আর টার্জানটা দেখাচ্ছি না বা দেখাবে না কোথাও আর কি, যেহেতু একটা হচ্ছে শেখানো হয় স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টটা। সো এটা হচ্ছে আমাদের খুব ইজি একটা মেথড, যে কিভাবে একটা গ্রাফ থেকে অ্যালগোরিদমের মাধ্যমে ডেফিনেটলি যে অ্যালগোরিদম ইউটিলাইজ করে কিভাবে মূলত আমরা আমাদের একটা গ্রাফের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বের করা যায় সে ব্যাপারটা আর কি। তোমরা বাসায় হচ্ছে এইটা করতে পারো আর কি, এটা ভালো হবে। লাইক আমি যে প্রথমে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বোঝানোর জন্য যে গ্রাফটা হচ্ছে দিয়েছিলাম, সো বাসায় হচ্ছে এটা একটু সিমুলেট করে দেখতে পারো যে এইটার তোমার আসলে আমি যেভাবে বলছি অ্যাকচুয়ালি তোমার সিমুলেশন করো আসলে ওরকম অ্যান্সার আসে কিনা দেখতে পারবা, যে এক্স্যাক্টলি সেমই আসবে বা যেভাবে বুঝছো ভাবেই আসবে, যদি না হচ্ছে খুব একটা বড় মেজর কোনো ভুল করো বা কোনো ভুল যদি না করো সেক্ষেত্রে আর কি। আর এটা কোশ্চেন গুলা এরকম হয়, লাইক মানে মেইন কথা তোমাকে মাথায় রাখতে হবে যে এমন কোন সিনারিও থাকবে বা এমন জিনিসও থাকবে যেখানে নিজেরা নিজেদের মধ্যে কাজ করবে বা নিজেরা নিজেদের মধ্যে হচ্ছে শেয়ার করবে কোনো একটা পার্টিকুলার জিনিস, এবং বোথ ওয়ে জিনিস থাকতে হবে, মানে এ টু বি
যদি হয় ইন দ্যাট কেস হচ্ছে বি টু এও থাকতে হবে। সো এরকম একটা সিনারিও টাইপের যদি কিছু হয়, ওই সকল ক্ষেত্রে হচ্ছে মূলত আমরা ধরি বা আমরা দেখার চেষ্টা করি যে মেবি এটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট হবে, এবং ওই অনুযায়ী হচ্ছে মূলত আমরা সিমুলেট করতে পারি আর কি। সো এটাই হচ্ছে আমাদের আর কি আজকে ক্লাসে ছিল, লাইক দুইটা টপিক, একটা হচ্ছে টপোলজিক্যাল অর্ডারিং আর হচ্ছে আমাদের স্ট্রংলি কানেক্টেড হচ্ছে কম্পোনেন্ট। আর সামনের ক্লাসগুলোতে হয়তো আমরা এরকম আরো ছোট ছোট কিছু গ্রাফের টপিক গুলো দেখবো বা কিভাবে করা যেতে পারে বা যা যা আছে আর কি